Welcome you all to the second day of online faculty development program on myriad movements, travel, migration, and the dynamics of contact. The program has been organized by St. Paul's Cathedral Mission College and Surendranath College for Women jointly. Yesterday on day one, we had a wonderful session, and the assessment form for that session has already been shared with all the registered participants. If anyone didn't receive the assessment form, then please inform us in the WhatsApp group. So now I am coming to the main body of today's session. We are happy to have today Ms. Amrita Bhattacharya as our speaker. Welcome, ma'am. So let me first introduce her to you all. অমৃতা ভট্টাচার্য তার জন্ম 1984-তে, তার বড় হওয়া শান্তিনিকেতনে। তিনি প্রাথমিক শিক্ষা এবং উচ্চশিক্ষা লাভ করেছেন বিশ্বভারতীতে। বিশ্বভারতীর বাংলা বিভাগ থেকে তিনি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ওই একই বিভাগ থেকে লাভ করেন নির্বাচিত বাংলা উপন্যাসে বিবাহ বিচ্ছেদ বিষয়ে পিএইচডি ডিগ্রি। তিনি কলকাতার জগবন্ধু ইনস্টিটিউশনে কিছুদিন শিক্ষকতা করেন। এরপর অধ্যাপনা করেছেন চারুচন্দ্র কলেজের বাংলা বিভাগে। বর্তমানে তিনি স্বেচ্ছাবসর নিয়ে গ্রাম জীবনে ফিরে যেতে চেয়েছেন। খাদ্য খাবারের অভিপ্রয়ন বিষয়ে ব্যক্তিগত গবেষণায় রত এখন তিনি। একান্ত ভালোবাসার ও ভালো লাগার জায়গা থেকে তিনি প্রথাগত ও লোকজ রান্না শিখতে বিশেষ আগ্রহী। সেই কারণেই তিনি ভ্রমণ ও সেই সূত্রে মানুষের রান্নাঘরের গল্প শুনতেও আগ্রহী হয়ে পড়েন। এই বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখিও করে থাকেন। তার বিশেষ আগ্রহের বিষয় হলো রান্না করা, বিভিন্ন জায়গায় ভ্রমণ ও চাষবাস। তার আজকের বক্তব্যের বিষয় রান্নাঘরের যাত্রাপথে সবুজ দ্বীপের দেশ। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি ম্যাডাম আপনার থেকে এই বিষয়ে বিস্তারিত জানার জন্য। সো ওভার টু ইউ ম্যাম। নমস্কার, আশা করছি শোনা যাচ্ছে পরিষ্কার ভাবেই। আলোচনার শুরুতেই আমি সেন্ট পলস ক্যাথেড্রাল মিশন কলেজ এবং সুরেন্দ্রনাথ কলেজ ফর উইমেন এই দুটি কলেজের অধ্যক্ষদেরই আমার শ্রদ্ধা জানাই। এই দুটি কলেজের যৌথ উদ্যোগে এই ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট যারা ডেভেলপমেন্টের যারা আয়োজক তাদেরকে কৃতজ্ঞতা জানাই। আজকে উপস্থিত যারা আছেন তাদেরকেও আমি আমার প্রীতি এবং শ্রদ্ধা জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা শুনতে আগ্রহী হয়েছেন এরকম একটি বিষয়। এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই অধ্যাপক ডক্টর অনামিত্রা সরকার মহাশয়াকে, যার যোগাযোগ ছাড়া হয়তো আজকে আপনাদের সামনে এরকম একটি বিষয় নিয়ে আমি বলতে আসতে পারতাম না, আমার কথা বলা হয়ে উঠতো না এইভাবে। প্রাথমিক আলাপ পর্বের পর আমরা সরাসরি এবার তাহলে একটু আলোচনার দিকে মুখ ফেরাই। আজকের আমার যে বলবার বিষয়, যার আমি একটা শিরোনামও দিয়েছি, রান্নাঘরের যাত্রাপথে সবুজ দ্বীপের দেশ। এখন এ থেকে এইটুকু বোঝা যাচ্ছে যে এর মধ্যে এক ধরনের যাত্রার কথা আছে এবং বাঙালি মানুষে বা আমাদের বড় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে সবুজ দ্বীপের দেশ বলতে আমরা কাকে বুঝছি, সেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দিকে আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের সকলেরই। অর্থাৎ আমাদের এই আলোচনার মূল ভূখণ্ড আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং তার বিবিধ রান্নার যাপন চিত্র। এখন রান্নাঘর এই বিষয়টাকে আলাদাভাবে আমার সবসময় মনে হয়েছে যে রান্নাঘর নিজেই আসলে একটা চলমান যাত্রাপথের মতো, এটা একটা জার্নির মতো। এখন রান্নাঘর যে তার প্রতিদিনের এই যে জার্নি, এই যে যাত্রা, এই যে যদি কখনো তাকে বলি অভিপ্রয়াণ, এই অভিপ্রয়াণের মধ্যে দিয়ে সে প্রতিদিন কখনো কখনো কোনো কিছুকে খুব নিবিড়ভাবে সংগ্রহ করে, কোনো সঙ্গ যাপন করে, আবার কখনো কখনো কোনো কিছুকে সে ত্যাগ করে দেয়,
কোনো কিছুকে সে পিছনে ফেলে আরো এগিয়ে যায় তার গন্তব্যের দিকে। এখন এই যে রান্নাঘরের যাত্রাপথ, এই যাত্রাপথে আমি কখনো কখনো বলছি সে কোনো কিছুকে গ্রহণ করে, তাদের এক ধরনের সাঙ্গীকরণ, এক ধরনের অ্যাসিমিলেশন হয়, আবার কখনো কখনো সেটাকে সে ফেলে এগিয়ে যায়। বিষয়টাকে আমি একটুখানি বুঝিয়ে বলার চেষ্টা করি দুটো একটা দৃষ্টান্ত দিয়ে। যেমন ধরা যাক, খুব চেনা একটা উদাহরণ, যে আমরা প্রত্যেকদিন যে আমাদের রান্নাঘরে বাজার করি, রান্না করি, তার মধ্যে একটি খুব চেনা তরকারি বা সবজি হচ্ছে ঝিঙে। এখন ঝিঙে শব্দটি তৎসম শব্দ নয়, সংস্কৃততে ঝিঙেকে বলা হয় কোষাতকি, যার ভেতরে কোষের একটা স্ট্রাকচার আছে যে অনেকটা জল ধারণ করতে পারে, সেই হচ্ছে ঝিঙে। এখন ঝিঙে শব্দটি তাহলে কোথা থেকে এলো আমাদের শব্দ ভান্ডারে এবং আমাদের রান্নাঘরে, আমাদের বাজার হাটে? ঝিঙে মুন্ডারি বা লোধা শব্দ। চিরঞ্জীবী বনৌষধিতে শিবকালী ভট্টাচার্য কিন্তু খুব সুন্দরভাবে বিষয়টিকে তুলে ধরতে চাইছেন যে লোকজ আহারে কিভাবে আমরা ঝিঙের ব্যবহার পাই বা ঝিঙের গুণাগুণ কি। এখন আজকের যে আমাদের রান্নাঘর, সে কি কখনো মনে রাখবে বা সে কি কখনো আলাদা করে বুঝতে চাইবে যে ঝিঙে শব্দ তার উৎস কোথায়, সেটা কিভাবে একটা জার্নি করে এই রান্নাঘরে আমাদের বাঙালি শব্দ ভান্ডারে ঢুকে পড়লো, তার রুটটা কোথায়? এটা আজকে আর আমাদের জানবার হয়তো প্রয়োজন নেই, জানবার আগ্রহ নেই, কারণ হচ্ছে এটা আমাদের জীবনের সঙ্গে জুড়ে গেছে। একে আর আজকে আলাদা করে আমাদের চিনবার সুযোগও হয়তো সবসময় হয়ে ওঠে না। আমি একটা ঝিঙের উদাহরণ দিলাম, এরকম তো আরো আরো কত শব্দ আছে, তার উৎস আছে, তার সংযোগের ইতিহাস বা সূত্র আছে। অন্যদিকে আমাদের প্রত্যেকেরই বড় হয়ে ওঠা, আমাদের প্রত্যেকের আমরা যে অঞ্চলে বড় হই, যে খাদ্যাভ্যাসের মধ্যে দিয়ে আমাদের আমরা বেড়ে উঠি, তার কিন্তু একটা বারবার আমরা চেষ্টা করি যে তার একটা সূত্র আমরা বহন করব। কেউ হয়তো বড় হয়েছে একেবারে বাংলাদেশের কোনো একটি অঞ্চলে, কোনো একটি গ্রামে, সে হয়তো চাকরি সূত্রে অন্য জায়গায় গেছে, সে কিন্তু চেষ্টা করে যে ওই খাবারটি কখনো খাওয়ার, বা সে ওই তার বাড়ির খাবার সে মিস করে। এখন কেন করে না, কারণ ওই খাবারের সঙ্গে তার একটা অভ্যাস আছে, একটা একটা সেটাকে সে কমফোর্ট ফুড বলে মনে করে। কিন্তু এই যে বারবার আমি যাত্রাপথের কথা বলছি, এই যাত্রাপথ কখনো কখনো কিন্তু এই কমফর্ট জোনের বাইরে মানুষকে নিয়ে যেতে পারে, আবার কখনো কখনো খুব অবাক করা এরকম একটি ঘটনা ঘটতে পারে যে যেটা তার কাছে কখনো কমফর্ট ফুড ছিল না, সেটা কিন্তু হঠাৎ করে তার বর্তমানে সে এই নতুন খাবারটিকেই এমন ভাবে গ্রহণ করেছে যে তার বড় হয়ে উঠবার বা তার শিকড়ের সঙ্গে যে রান্না মিশে আছে সেটাকে আজকে আর তার অতটা চেনা বলে মনে হয় না। এগুলো হচ্ছে রান্নাঘরের নানা দিক, নানা সূত্র, নানা যোগ, নানা বিচ্ছিন্নতার গল্প। আজকে আমাদের যাত্রা তাহলে শুরু করি। আমাদের যাত্রা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে, কিন্তু আমরা একটু পিছিয়ে যাব। আমরা মূল আলোচনায় যাব তার আগে কয়েকটি সূত্র আপনাদের একটু ধরিয়ে দিই। এর অনেকগুলি হয়তো আপনারা জানেন বা জানেন না, বা খেয়াল করিয়ে দিচ্ছি আমি শুধুমাত্র। এই আন্দামান এবং নিকোবর যে দ্বীপপুঞ্জ, এই দ্বীপপুঞ্জটিকে খুব আলাদাভাবে বা বিশেষভাবে প্রথমে যিনি শনাক্ত করেছিলেন তিনি একজন ব্রিটিশ, আর্চিবাল্ড ব্লেয়ার। তিনি মানে ব্রিটিশ ইন্ডিয়া, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাদের সূত্রেই এই সমীক্ষা বা জরিপ বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন এবং 1788 নাগাদ দুটি জাহাজ নিয়ে তিনি বেরিয়ে পড়েন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে। এলিজাবেথ এবং আরেকটি ভাইপার, এই দুটি জাহাজ নিয়ে 20 ডিসেম্বর তিনি যাত্রা করেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে। কিন্তু আর্চিবাল্ড ব্লেয়ারের কিন্তু এটাই প্রথম জার্নি নয়। তিনি যেহেতু বারবার আমি বলছি যে এই সমীক্ষা বা জরিপ বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন,
বিভিন্ন সার্ভের সঙ্গে যুক্ত ছিলেন। এর আগেও তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে ভারত, ইরান এবং আরবের বিভিন্ন উপকূলগুলোতে যে সার্ভে হয়েছে সেই টিমে তিনি ছিলেন। কিন্তু এই সার্ভের কাজেই তিনি একটি বিপদের সম্মুখীন হন। উত্তমাশা অন্তরীপে যখন তিনি সার্ভে করছিলেন, তখন ফরাসিদের হাতে তিনি অ্যারেস্ট হন এবং তাকে কারারুদ্ধ করা হয়। প্রায় বছর 4 তিনি কারাগারে ছিলেন। এরপর ছাড়া পান, কিন্তু ছাড়া পাওয়ার পরেও এই একই কাজের নেশা তার ঘোচেনি। এই নেশা তাকে পেয়ে বসেছিল। এমনকি আমি একটু মনে করিয়ে দেব যে ডায়মন্ড হারবার বা ভাগীরথীর যে তীরবর্তী অঞ্চল, এর সার্ভের কাজও কিন্তু তিনি করেছিলেন। এখন এই যে দুটি জাহাজ নিয়ে তিনি রওনা দিলেন এই দ্বীপপুঞ্জগুলির উদ্দেশ্যে ভারতের দক্ষিণ দিকে, এবং তিনি পৌঁছে তিনি বুঝতে পারলেন যে এটা একটি নৌ বন্দর হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। কারণ এখানে আলাদা করে আমি বলবো যে লর্ড কর্নওয়ালিসের তাকে পাঠানোর একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যটা এইরকম যে মালয়ের জলদস্যুরা কিন্তু তখন নানাভাবে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন জাহাজগুলি আক্রমণ করত, তাদের বেশ পর্যদুস্ত করে তুলতো মাঝে মাঝে। তো এই সব কারণে এইখানে একটা পোত বা একটি বন্দর এবং একটি নৌসেনা ঘাঁটি যদি তৈরি করা যায় তাহলে বেশ সুবিধাজনক হয়ে উঠতে পারে। এবং বেশ মাস 4 ধরে সার্ভে করেন মিস্টার ব্লেয়ার, এবং ডিসেম্বর নাগাদ এর মধ্যে সার্ভের মধ্যে বারাটাং এবং আমাদের ব্যারেন আইল্যান্ড এগুলোতে তিনি খুব ইন্টেন্সিভ সার্ভে করে ফিরে যান মাস 4 বাদে, অর্থাৎ এপ্রিল মাস নাগাদ। আবার সেপ্টেম্বরেই তাকে প্রথম ইনচার্জ অফিসার করে পাঠানো হয় এই দ্বীপপুঞ্জে। এই দ্বীপপুঞ্জের নাম তিনি প্রথমে দিয়েছিলেন লর্ড কর্নওয়ালিস পোর্ট, কিন্তু পরে তার নাম বদলে পোর্ট ব্লেয়ার করা হয় এই মিস্টার ব্লেয়ারের নামে। তো ফিরে আসেন সেপ্টেম্বরে, কিন্তু অসম্ভব বিবিধ রোগের প্রাদুর্ভাব এবং ওখানকার যারা আদিবাসী তাদের সঙ্গে প্রায় প্রাত্যহিকের লড়াই, এই সব কারণে কিন্তু খুব একটা উপনিবেশ গড়ে তোলা সম্ভব হয় না। বেশ কয়েক মাস থাকার পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাততাড়ি গোটাতে বাধ্য হয়, তারা ফিরে যান। এর প্রায় 60 বছর বাদে, ততদিনে আমরা বুঝতেই পারছি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে এবার রানীর শাসন শুরু হয়েছে। এরকম সময়ে, না, রানীর শাসন তখনও শুরু হয়নি, তার আগেই 49-এ আবার তারা এখানে একটা উপনিবেশ গড়ে তুলতে সক্ষম হন। কিন্তু উপনিবেশ গড়ে তুলতে তো খুব সহজ ছিল না, কারণ এখানকার যারা জনজাতি এবং কিছু কিছু কনভিক্ট যারা ছিল তারা কিন্তু প্রতি মুহূর্তে প্রতিরোধ গড়ে তুলছিল। ফলে আমরা জানি যে এই সময়ে খুব সহজে কাজগুলো করা যাচ্ছিল না, এবং একটা সময় আবার একটি যুদ্ধ হয়, যেটাকে আমরা জানি যে ব্যাটল অফ অ্যাবেরদিন, যেটাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ওই বিভিন্ন জনজাতি এবং কিছু কনভিক্টরাও তাদের সঙ্গে ছিল, এই যুদ্ধটা সংঘটিত হয়। এবং এর পরে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি বেশ একটি উপনিবেশ গড়ে তুলতে তারা বেশ সক্ষম হন, এবং 1896-এ সেলুলার জেল হয় এবং প্রথম আদমশুমারি হয় আন্দামান দ্বীপপুঞ্জে, যতদূর সম্ভব মানে তারা পেরেছিলেন, সেটা হচ্ছে 1901-এ। এখন এই যে দ্বীপপুঞ্জে একটা কলোনি তৈরির ইচ্ছে বা প্রয়াস, এটা শুধু মালয় জলদস্যুদের সঙ্গে আক্রমণের জন্য নয়, মানে খুব রাজনৈতিকভাবে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বন্দর হয়ে উঠতে পারে এর অবস্থানগত ভৌগোলিক কারণে, যে কারণে বারবার এখানে একটা উপনিবেশ তৈরির কিন্তু প্রয়োজনীয়তা অনুভব করছিল ব্রিটিশ সরকার। এবং বুঝতে হবে যে তখন কিন্তু মানে ইন্ডিয়া, বার্মা, এই সব মিলিয়ে কিন্তু ব্রিটিশ ইন্ডিয়ার ম্যাপ। এবং যদি আমরা দেখি যে ভৌগোলিক দিক থেকে কিন্তু ইন্ডিয়ার থেকে অনেক কাছাকাছি হচ্ছে আন্দামানের, মানে দূরত্ব অনেক কম হচ্ছে বার্মার সঙ্গে, মানে 180 কিলোমিটার প্রায় মাত্র দূরত্ব আর কি, মানে যেটা খুব বেশি কিছু নয় একেবারে।
কিন্তু যাই হোক, শেষ পর্যন্ত ভারতের ম্যাপের সঙ্গে আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে দেখতে পাচ্ছি এখনো অব্দি, বা পেয়ে এসেছি। তো এই যে সেলুলার জেল তৈরি হয় এবং সেখানে নানা রকম যাদেরকে ইংরেজরা, আমি কোট আনকোট কনভিক্ট বলতো, তাদেরকে পাঠানো হয় বিভিন্ন অঞ্চল থেকে। কিন্তু শুধু তো এদেরকে পাঠালেই হবে না, যারা কারাবন্দী, যারা বিভিন্ন মামলার আসামি, এবং আমরা জানি যে প্রচুর বাঙালিদের পাঠানো হয়েছে, সেটা ওখানকার যে নামের তালিকা দেখলে আমরা বুঝতে পারি। শুধু এইটুকু দেখলেই হবে না, একটা উপনিবেশ যখন তৈরি হয় তখন কিন্তু তার বিভিন্ন লোকবল প্রয়োজন হয়। এখন এই লোকবল প্রয়োজন হলেই যে সেখানে প্রচুর যে কোনো লোককে নিয়ে চলে যাওয়া যাবে এমন অবস্থা নয়, কারণ এমন কিছু মানুষকে নিতে হবে যাদের নিয়ে গিয়ে কোনো লাভ আছে। হ্যাঁ, তো কাদের নিতে হবে? এমন কাউকে নিতে হবে যারা এই দুর্গম জঙ্গল পরিষ্কারের কাজে পারদর্শী, যারা এই প্রক্রিয়াটার মধ্যে দিয়ে কিছু সুবিধে গড়ে তুলতে, মানে কিছু সুবিধাজনক সার্ভিস দিতে পারবে। এবং এই সার্ভে করতে গিয়ে ইংরেজরা প্রথম যাদেরকে আইডেন্টিফাই করে তারা হচ্ছে ছোটানাগপুরের কিছু মানুষ, যাদেরকে আলাদা করে রাঁচিওয়ালা বলে সম্বোধন করা হয়, এবং এখনো তাদেরকে কিন্তু রাঁচিই বলা হয়। 1918-তে এই রাঁচিওয়ালাদের নিয়ে যাওয়া হয় প্রথম এই দ্বীপপুঞ্জগুলোতে, মূলত জঙ্গল পরিষ্কারের কাজে এরা অসম্ভব পারদর্শী এবং দক্ষ বলে। এবং আমরা অনুমানই করছি যে তার সঙ্গে অবশ্যই তাদেরকে ধর্মান্তরিত করা হয়, তাদের জায়গা দেওয়া হয়, খাবার দেওয়া হয়, এগুলো তো রয়েইছে। এরপরে আরেকটা বিশেষ অঞ্চলের কিছু মানুষকে নিয়ে আসা হয়। এরা হচ্ছে মোপলা সম্প্রদায়। এরা মূলত মালাবার উপকূল ঘেঁষা যে অঞ্চল, সেখানকার এরা স্বাধীনতা সংগ্রামী এবং অন্য কারণে কারারুদ্ধ এইরকম আসামিদের নিয়ে আসা হয়। আর এবং এরাও একভাবে কিন্তু কোস্টাল জীবনযাপনের সঙ্গে পরিচিত। এরপরে যাদেরকে আনা হয়, এই মোপলাদের আনা হয় হচ্ছে বললাম মালাবার উপকূল থেকে, আর রাঁচিদের নিয়ে আসা হয় হচ্ছে 1918-তে। মোপলারা আসে 1921-এ। 1925-এ নিয়ে আসা হয় বার্মা থেকে একটি বিশেষ কমিউনিটিকে, যাদেরকে বলা হচ্ছে ক্যারেন কমিউনিটি। মানে বার্মায় তো নানা 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 প্রাদেশিক মানুষেরা ছিলেন, তার মধ্যে ক্যারেনরা হচ্ছে, এরাও ঠিক রাঁচিওয়ালা যাদের বলা হচ্ছে তাদের মতোই জঙ্গলের কাজে অসম্ভব দক্ষ। এবং যেহেতু এই বার্মার আবার আন্দামানের মূল যে ভূখণ্ডের যে স্বাভাবিক উদ্ভিদ, ভূ প্রকৃতি, সেটা অনেকটা এক, ফলে এই অঞ্চলের মানুষদেরকে কিন্তু এখানে এনে কাজ করানো অনেক সহজ। কিন্তু কাজ করাতে গেলে তো এরকম একটা দুর্গম জায়গায় যদি কাউকে আনতে হয়, তাহলে তাকে কিছু প্রলোভন দেখাতে হবেই। এবং এই ক্যারেনদের যে বিভিন্ন অঞ্চল, তা সেখানে এরকম বিজ্ঞাপন দেওয়া হয় যে যারা হোমলেস ক্রিশ্চিয়ান ক্যারেন, তোমরা যদি যেতে চাও তাহলে তোমাদের জন্য একটা পুনর্বাসনের ব্যবস্থা আছে। এবং একজন পাদ্রির উদ্যোগে প্রথম 13টা পরিবার তারা কিন্তু রাজি হয় এখানে আসতে। এবং তারা আসে যখন, তাদেরকে বলা হয় যে তোমরা তাহলে সমুদ্রের ধারে তোমাদের বাড়ি ঘর তৈরি করো। তারা বলে যে না, আমরা অতটা সমুদ্রের কাছে আমরা থাকবো না। তাদের হয়তো পূর্বপুরুষদের হয়তো একভাবে সুনামি বা ভূমিকম্পের কোনো অভিজ্ঞতা হয়তো বা ছিল। তারা একটু ঢুকে গিয়ে একটি অঞ্চলে, একটি মানে সুরক্ষিত অঞ্চলে তারা একটি নিজেদের কলোনি তৈরি করে, যেটার নাম দেয় তারা প্রথমে ওয়েবি। ওয়েবি ভিলেজ হচ্ছে, মানে ওয়েবি শব্দের অর্থ ক্যারেন ভাষায় হচ্ছে যে হিডেন ভিলেজ। তো ওয়েবিরা, ক্যারেনরাও এসে পৌঁছে। তাহলে মোপলারা এসছে, ক্যারেনরা এসছে, রাঁচিওয়ালারা এসছে, এবং এরা একভাবে জঙ্গল কাটছে, উপনিবেশ তৈরি হচ্ছে, সেলুলার জেলের যা যা কর্মকাণ্ড সেসব তো চলছেই। এরকম হতে হতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান দখল করে নেয় এই অঞ্চলগুলো, এবং 42 থেকে 45 এই
এই সময়টা কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ জাপানিদের অধিকারে চলে যায়, এবং তারা কখনো কখনো বিভিন্ন কনভিক্টদের বাধ্য করেছে তাদের হয়ে লড়াই করতে। এটা একটা অন্য ইতিহাস, এই ইতিহাসে আমরা এক্ষুনি ঢুকবো না, কারণ আমাদের আগ্রহের বিষয় আরেকটু অন্য। এরকম হতে হতে একটা সময়ের পর আমরা জানি যে এরপর স্বাধীনতা লাভ করে ভারত, এবং সেলুলার জেলের যে প্রয়োজনীয়তা সেটা ফুরিয়ে যায়। এখন এই ব্রিটিশরা যখন বুঝতে পারেন যে তারা পরাজিত, তাদের ভারত ছেড়ে চলে যেতে হবে, তখন তারা কি করেন, এই সেলুলার জেলে তো নারী পুরুষ দুরকম সেলই ছিল, মানে পুরুষরাও বন্দী ছিলেন, নারীরাও বন্দী ছিলেন। তো তাদেরকে ব্রিটিশরা চলে যাওয়ার পর ভারত সরকারই হয়তো এই উদ্যোগ নেন যে বলেন যে তোমরা যারা থেকে যেতে চাও তারা এখানে থেকে যাও, তোমরা নিজেরা বিয়ে করে নাও, তোমরা দেখে নাও কে কার সঙ্গে থাকতে আগ্রহী, এবং তোমাদের এখানে জমি জায়গা দেওয়া হচ্ছে, তোমরা এখানে বসতি স্থাপন করো। মানে যদি একটু অন্যভাবে বলি যে মানে এটা সেই কিছুটা একটা দ্বীপে আরো মানুষ যাতে রয়ে যায়, মানুষ থাকে, কারণ একটা উপনিবেশ তৈরি করতে গেলে তাতে কিছু মানুষ রয়েছে, এই বিষয়টাকে এস্টাবলিশ করতে হয়। তো এই সূত্রে এরা রয়ে যায়, এবং এই যারা এরকম সূত্রে বিবাহ করে রয়ে যান এবং তাদের জমি দেওয়া হয় বা বিভিন্ন সুবিধা দেওয়া হয়, এদেরকে কিন্তু এখনো অদ্ভুতভাবে কনভিক্ট ফ্যামিলি বলা হয়। এরপর এরা রয়ে গেলেন। এরপর 1952 থেকে 55 এই সময়ে আসতে শুরু করে বাঙালি উদ্বাস্তুরা। এই জায়গাটা আমাদের একটি বিশেষ আগ্রহের বিষয়, মানে আজকের আলোচনায়। সেখানে আমরা একটু বিস্তারিতভাবে পরে যাব, শুধু এখন পরপর একটুখানি বলে নিই যে কারা কখন এসেছিলেন। এখন এই বাঙালি উদ্বাস্তুদের পাঠানোর পেছনে আলাদা একটা প্রক্রিয়া ছিল, সেটার আলোচনা তো একটু পরে যাব। তাহলে 52 থেকে 55 এবং তার আরো পরে পরেও, এমনকি 71-এর যুদ্ধের সময়ও কিন্তু কেউ কেউ এসেছেন, কিন্তু 52 থেকে 55 সময় যারা এসেছেন তাদেরকে বলা হয় সেটলার। তাদেরকে এখানে 30 বিঘে করে জমি দেওয়া হয়েছে, পাহাড়ে 15 বিঘে, সমতলে 15 বিঘে, এইরকম। এরপর 1955-তেই ভারত সরকারের যে ফিশারিজ ডিপার্টমেন্ট, তারা এরকম একটি ওপেন ইনভিটেশন দেন যে যারা যারা মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষ বিভিন্ন কোস্টাল এরিয়ার, তারা চাইলে এখানে এসে বসতি স্থাপন করতে পারেন। এই সূত্রে প্রচুর তামিল এবং তেলেগু মানুষেরা যারা মৎস্যজীবী ছিলেন তারা ওখানে যান, এবং তারাও তাদের মতো করে আশ্রয় পান, এবং এই সামুদ্রিক মাছ ধরা, মাছের ব্যবসার সঙ্গে তারা জড়িয়ে পড়ে। এই তামিলরা গিয়েছিলেন 55 নাগাদ, কিন্তু মানে 55 যখন একটা ওপেন ইনভিটেশন দেওয়া হলো সেই সময়ে, কিন্তু এরপরে আবার 72 থেকে 76 এই সময়ে আবার কিছু তামিল মানুষেরা এখানে যান। এরা মূলত হচ্ছে শ্রীলঙ্কা থেকে আসা তামিল রিফিউজি। আমি এই দুভাবে তামিল সম্প্রদায়কে আলাদা করলাম এই কারণে, কারণ আমরা পরে দেখতে গেলে দেখবো যে এদের দু ধরনের সম্প্রদায়ের রান্না কিন্তু খুব একরকম নয়। মানে খুব স্বাভাবিকভাবে ধরা যাক যে বর্ধমানের মাছের ঝোল একরকম, মেদিনীপুরের মাছের ঝোল একরকম, অনেকটা ঠিক সেই রকম একটা বিষয়। এরা হচ্ছে যারা বাইরে থেকে এসছে। এছাড়াও যদি আর্কিওলজিক্যাল মিউজিয়ামে আমরা যাই তখন দেখতেই পাই যে ভাতু কমিউনিটি, তারা এসেছে এক সময়ে। বিশ্বযুদ্ধের পর প্রচুর পাঞ্জাবি যারা আর্মিতে ছিলেন তাদেরকেও এখানে পুনর্বাসন দেওয়া হয়েছে। অর্থাৎ এই মিলে একটা কিন্তু খুব নানা বিবিধের মাঝে দেখো মিলন মহানের মতো একটি যাপন চিত্র আন্দামানে গড়ে উঠছিল। কিন্তু এছাড়াও তো আন্দামানে যারা রয়েছিলেন, যারা আদিবাসী, যারা বিভিন্ন জনজাতির মানুষেরা, তারা তো ছিলেনই। তার মধ্যে
সেন্টিনেলিজরা আছে, ওঙ্গেরা আছে, জারোয়ারা আছে, গ্রেট আন্দামানিজরা আছে, শম্পেনরা আছে। এবং যদি আমরা খুব বিস্তারিতভাবে দেখি, মানে ভাষাতাত্ত্বিকেরা বিশ্লেষণ করতে গিয়ে দেখেছেন যে প্রায় এই যে বিভিন্ন ট্রাইবরা, ট্রাইবাল কমিউনিটি, তাদের প্রায় 35টি ভাষা এক সময় ছিল। তার মধ্যে কিছু কিছু হারিয়ে গেছে। বিশেষভাবে আমি বলবো যে এই প্রায় কিছু বছর আগেই আকা বোয়া বা বোয়া যে ভাষা, তার শেষতম মানুষটি সিনিয়র বোয়া, তিনি মারা যাওয়ায় কিন্তু সেই ভাষাটি অবলুপ্ত। এবং আমি দুঃখের সঙ্গে মনে করিয়ে দেব যে জওহরলাল নেহেরু ইউনিভার্সিটির একজন অধ্যাপক এই বিষয়ে রিসার্চ করেছেন, কাজ করেছেন ব্যক্তিগত উদ্যোগে যতটা সম্ভব, কিন্তু আলাদা করে কিন্তু আমাদের মানে দেশের সরকার এই অবলুপ্ত ভাষা নিয়ে খুব একটা কখনো চিন্তিত বা হয়ে পড়েনি আর কি। এখন এই যে মানে এত রকম আদিবাসীরা এবং এত রকম মানুষেরা এলেন, তারা তো শুধু পাশাপাশি থেকে গেলেন এরকম নয়, তারা প্রতিদিন নানা বিষয় এক্সচেঞ্জ করলেন। তার মধ্যে অবধারিতভাবে খাবার এবং রান্না এবং তাদের বাসন, বিভিন্ন রকমের নতুন নতুন শাক সবজি, এই সবগুলোই প্রতিদিন নানাভাবে কিন্তু তার একটা আদান প্রদান এবং তার একটা অ্যাসিমিলেশন কিন্তু ঘটেছে, মানে ঘটতে বাধ্য। এখানে এবার আমি আলাদা করে নিচ্ছি দুটি বিশেষ কমিউনিটির কথা, যাদের কথা আমি আলাদাভাবে বলবো। তার মধ্যে একটি অবশ্যই এই বাঙালি উদ্বাস্তুরা, আর আরেকটি হচ্ছে একটু সংক্ষেপে বলবো ওই বার্মিজ ক্যারেনদের কথা। এখানে খুব হঠাৎ মনে পড়ছে, আমি একটা বিষয় একটুখানি মজার একটা গল্প আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। যে জারোয়াদের একটি লোকপ্রবাদ আছে যে জারোয়াদের প্রথমে এরকম খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা ছিল না। তাদের এক আদি পুরুষ, তিনি একদিন একটি পিঠে একটা বাস্কেট নিয়ে, একটা ঝুড়ি নিয়ে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলেন। এরকম সময় একটা আলুর সঙ্গে তার দেখা হয় এবং আলুটি বলে যে তুমি আমাকে তোমার ওই ঝুড়ির মধ্যে নাও না। তো উনি ঠিক আছে আলুটিকে ঝুড়ির মধ্যে নিয়ে নেন। আরেকটু এগোতেই একটা কাঁকড়ার সঙ্গে দেখা হয়, কাঁকড়াও বলে যে তুমি আমাকে একটু পিঠে নিয়ে নাও না। আবার ওই ঝুড়ির মধ্যে কাঁকড়াও ঢুকে পড়ে। অর্থাৎ একটি বনজ খাবার, একটি সামুদ্রিক খাবার, দুজনেই তারা ঢুকে পড়ে। এবং একটি প্রায় জ্বলন্ত অঙ্গার, একটি পোড়া কাঠ, সেও দাবি করে বসে যে না না, আমাকেও নিতেই হবে তোমার ওই পিঠের ঝুড়িটিতে। অগত্যা তাকেও নেওয়া হয়। এখন এই আলু গাটাও মাটিতে ভেজা ভেজা, কাঁকড়ার শরীরেও ভেজা ভেজা ভাব, আবার তাতে আগুনও নিভে গেল, আর আগুনের মানে ওই ভেজা ওই ময়েশ্চারে তার পক্ষে জ্বলে ওঠা সম্ভব হলো না। এবং কাঁকড়ার আলুও প্রায় আগুনের তাপে মরো মরো হয়ে যাবে ভেবে সেই আদি পুরুষ আলু এবং কাঁকড়াকে গিলে ফেললেন। এবং এই যে গিলে ফেললেন, তাতে আলু আর কাঁকড়া বেজায় চটে গেল, কারণ বললো যে তোমার তো এরকম কথা ছিল না, তোমাকে আমরা একটা অভিশাপ দিচ্ছি যে তোমার ওই পিঠের বাস্কেটটা এবার তোমার পেটের স্টামাক হয়ে যাবে, তোমার খাদ্যথলি হয়ে যাবে। ও এবং এখান থেকে বসে সারাদিন সে খাবার চাইবে, তাকে খাবার জোগান দিতে হবে এবং সেটা কিন্তু তোমার একটা মাথা ব্যথার কারণ হবে। আর আমরা তোমাকে আরো একটা কারণে তোমার উপর রেগে যাচ্ছি যে তুমি একা একা খেয়ে নিলে কেন, তোমার তো একা খাওয়ার কথা না। এখন এই যে বিভিন্ন আদিবাসী কমিউনিটি, এদের কিন্তু একটা খুব বড় লোকশিক্ষা, এরা কিন্তু বারবার সবসময় এরা কিন্তু একটা শেয়ারিং এই মোডে তারা কিন্তু খাদ্যাভ্যাসে অভ্যস্ত। তারা যা পায় প্রায় ভাগ করে খায় যে দলে তারা থাকে। এবং আমরা জানি যে এই যে যে আদিবাসীদের কথা আমি বলেছি বা জনগোষ্ঠীর কথা আমি বলেছি, এরা কেউ কেউ হান্টার গ্যাদারার, কেউ কেউ এখন চাষবাস করেন, কেউ কেউ যেমন শম্পেনরা যেহেতু সাউথ ইস্ট এশিয়ার দিক থেকে এসেছিলেন, তারা কিন্তু ভাত রাত খেতে অভ্যস্ত ছিল। কিন্তু জারোয়াদের ক্ষেত্রে আমরা যেমন দেখি যে তারা কিন্তু একটা সময় পর্যন্ত বাসন তারা ব্যবহার করতেন না। তাদের প্রিয় দুটি বিষয় মধু আর শুয়োর, এবং বনজ পশু তারা শিকার করে খেতেন, আর ফল ফুল, ফল মধু ফল ইত্যাদি এইসব তারা খেতেন।
এবং তারা সবসময় কিন্তু একটা আগুন ক্যারি করেন, এই আগুনটাকে তারা কখনো নিভতে দেয় না। এই আগুনে পুড়িয়ে তারা খাদ্য খাবার খান এবং বর্ষাকালে চেষ্টা করেন যে কিছুটা যদি বাঁশের মধ্যে মধু সংরক্ষণ করা যায়, কারণ এরা নোম্যাডিক, তারা এক জায়গায় থাকেন না, কারণ স্বাভাবিকভাবে এক জায়গায় খাবার ছড়িয়ে যায়। কিন্তু এইরকম হতে হতে যত আমরা তো যাকে আর কি কোট আনকোট সভ্যতা বলি, এই সভ্যতার আগ্রাসন তো সহজ নয়। ফলে জারোয়াদের সঙ্গে তথাকথিত সভ্য মানুষদের যে সংমিশ্রণ এবং সংঘাত, এই দুটি একটুখানি তলিয়ে ভাবার দরকার আছে। অন্তত রান্নাঘরের দিকে তাকালে তো বটেই। আগেই বলেছি জারোয়ারা কিন্তু তারা মূলত শিকার করে খান, মাছ ধরে খান, বা কাঁকড়া ধরে খায়, কচ্ছপ ধরে খায়, সেগুলোকে পুড়িয়ে খায়। গ্রেট আন্দামানিজরাও কিন্তু ওই বাঁশের মধ্যে রান্না করে কখনো কখনো খান। এখন এই জারোয়াদের যে খাদ্যাভ্যাস, যেটা নিয়ে আলাদা করে, কারণ গ্রেট আন্দামানিজরা কিন্তু অনেকদিন অব্দি অনেকটাই তারা মানে কাছাকাছি আসতে চাইছিল, মানে যারা সভ্য মানুষ, কোট আনকোট, আমি বারবার বলছি, কারণ সভ্য বলে কাউকে আলাদা করে চিহ্নিত করাটা এখানে বোধহয় খুবই অপরাধযোগ্য একটি বিষয়। মানে কে সভ্য কে অসভ্য, মানে আজকে দাঁড়িয়ে সেটা আবার আমাদের ভাবতে হচ্ছে নানাভাবে, বা যুগে যুগেই ভাবতে হয়েছে। তো এই যে এদের যেহেতু কোনো বাসন ছিল না এবং এরা তো কখনো কোনো কিছু রান্না করে খায়নি, তাহলে কিভাবে প্রথম জারোয়াদের মধ্যে এই রান্নার প্রচলন শুরু হলো, যেটা ইদানিং আমরা দেখতে পাচ্ছি? 1998 নাগাদ একটি জারোয়া ছেলে, সে হাসপাতালে ভর্তি হয় একটি ফ্র্যাকচার নিয়ে, এবং যতদিন না সে সেরে ওঠে তাকে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা করেন এবং তাকে খেতে দেন। এবং এই প্রথম তার জীবনে ভাত বা এরকম রান্না করা এই ধরনের খাবারের মানে সম্পর্ক তৈরি হয়। আলাদা করে চিহ্নিত করেছে সে ভাত বিষয়টিকে, এবং সে পায়েস কখনো খেয়েছে যেটা তার আলাদাভাবে তার ভালো লেগেছে, এবং সে ফিরে যায়, ফিরে গিয়ে আরো অনেককে নিয়ে আসে। এই ভাতের সঙ্গে সে বাকি তার দলের মানুষদের পরিচিত করে দিতে চায়। এবং 1999 বারাটাং জেটিতে এরকম অনেক একদল জারোয়ারা আসেন এবং তাদেরকে কিন্তু বন বিভাগ থেকে আলাদা করে পায়েস রান্না করে খাওয়ানো হয়। এবং ক্রমে ক্রমে এটা বোঝা যায় যে ভাতের প্রতি তাদের একটা দুর্বলতা তৈরি হয়েছে। এখন দুর্বলতা তৈরি হওয়ার কারণ কি? কারণ হচ্ছে, কারণটা একটুখানি আমাদের জন্য শুনতে অন্যরকম বা অদ্ভুত মনে হবে, যে একটা বড় শুয়োর, হরিণ বা কচ্ছপ ধরে পুড়িয়ে রান্না করে তার খাবার তো একটা সময় সাপেক্ষ ব্যাপার। সেখানে ভাত রান্না করতে তো মানুষ অতক্ষণ লাগে না। আগুন তাদের ছিলই, তাদের একটা বাসনের প্রয়োজন ভাত রান্না করতে, আর জল লাগে, আর কিছু লাগে না। তাদের কাছে মানে কালক্রমে ভাত হয়ে উঠেছে ফাস্ট ফুড, যেটা চটজলদি তৈরি হয়ে যায়। অর্থাৎ আমাদের কাছে ফাস্ট ফুড যে অর্থে আমরা মনে করি, জারোয়াদের কাছে কিন্তু ভাত অন্যভাবে দেখা দিয়েছে। জারোয়াদের কাছে ভাত চিহ্নিত হয়েছে ফাস্ট ফুড হিসেবে, এবং বিভিন্ন সময় তারা বিভিন্ন রকম ভাবে এই চাল সংগ্রহ করেছে। কখনো কখনো তাদেরকে সরকার থেকেও হয়তো দেওয়া হয়, কিন্তু যেটা একটু মানে খারাপ লাগার বিষয়, যে কখনো কখনো বিভিন্ন চোরা শিকারীরা তাদেরকে এটা টোপ দেখিয়ে জঙ্গলের থেকে কোনো কিছু শিকার বা হরিণের চামড়া এগুলো নেওয়ার জন্য কিন্তু তাদেরকে এই ভাতের লোভ দেখান, হ্যাঁ, চালের লোভ দেখান, যে তুমি আমাকে একটা হরিণ মেরে দাও, তোমাকে আমি 5 বস্তা চাল দেবো, 2 বস্তা চাল দেবো। এখন তাদের কাছে কিন্তু একটা দামের কোনো ধারণা নেই, ফলে তারা কিন্তু কখনো এইভাবে একটা বিষয়ের মধ্যে জড়িয়ে যাচ্ছেন চোরা শিকারীদের সূত্রে। এবং আমি এখানে আলাদাভাবে একটা বিষয় মনে করিয়ে দেব, যে 1999-তে একজন আইনজীবী শ্যামলী গাঙ্গুলি, তিনি কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেছিলেন, যে
গ্রেট মানে আন্দামানের যে মূল রাস্তা, সেখানে প্রায়ই কেন টুরিস্টদের সামনে এরকম মানে জারোয়ারা এসে হাত পেতে দাঁড়ান খাবারের জন্য, এবং তাদেরকে ওই পার্লেজি বিস্কুট কিনে দেওয়া হয়, তাদের সঙ্গে ছবি তোলা হয়, এই বিষয়গুলো ঘটতে থাকে। কিন্তু পরে আবার কোনো সমাজ তাত্ত্বিকেরা বা অ্যানথ্রোপোলজিস্টরা এটা খেয়াল করিয়েছেন যে সবসময় যে তারা কিন্তু এই বিস্কুটগুলো তারা খায় না, বিস্কুটগুলো আবার দোকানদার ফিরিয়ে নেয়, কারণ তাদের মূল চাহিদা হচ্ছে তামাকজাত দ্রব্য। কিন্তু ক্রমে ক্রমে এরকম একটা নিয়মের দিকে অন্তত তারা নিয়ে গেছেন, যাতে এই ধরনের মানে প্রায় ক্ষতিকারক বিষয়গুলো তাদের হাতে আর কেউ তুলে দিতে না পারেন, সেদিকে অনেকটা লক্ষ্য রাখবার একটা চিন্তা চেতনা তৈরি হয়েছে। এখান থেকে আমি এবার একটুখানি ফিরবো হচ্ছে এই এই রান্নাঘরের দিক থেকে, এই প্রাকৃতিক রান্নাঘর, যেখানে আজকাল জারোয়াদের রান্নাঘরে হয়তো একটা সসপেন, একটা হাঁড়ি পাওয়া যায়। গ্রেট আন্দামানিজরা তো টুকটাক বাসন ব্যবহার করতেন, তারা এই বাঁশের মধ্যে যেরকম আমরা বিভিন্ন পার্বত্য অঞ্চলে লক্ষ্য করি, একইভাবে ওই ভিতরে মাছ মাংস ঢুকিয়ে কলা পাতা দিয়ে সিল করে তারা আগুনে পুড়িয়ে খান, এবং কখনো কখনো কিন্তু দুটো একটা আবার রেখেও দেন যে পরে আবার গরম করে খাবো। এভাবে তারা একটুখানি খাদ্য সংরক্ষণের কথাও চিন্তা করে। এবার যদি ফিরে আসি আমরা একটু বাঙালি উদ্বাস্তুদের দিকে, তাদের রান্নাঘরটা ঠিক কেমন, তাদের রান্নাঘরের যাত্রাপথটি কিভাবে নির্ধারিত হলো, তাহলে আবার আমি ফিরে যাব সেই দেশভাগ এবং দেশভাগ পরবর্তী যে অস্থির সময়, সেই কাল পর্বে। সেখানে আমরা লক্ষ্য করব যে এরকম একটা ঘটনা আমরা এই বিষয়ে গবেষণা করতে গিয়ে মূলত যে অঞ্চলগুলিতে আমরা গিয়েছি বা আমি গিয়েছি, তার মধ্যে একটি হচ্ছে কদমতলা, যেটা মিডল আন্দামানে, আর একেবারে উত্তরে দিগলিপুর সংলগ্ন যে অঞ্চল সেখানে। এবং বাংলাদেশে জন্মেছেন এরকম মানুষের সংখ্যা তো এখন, মানে তারা বেঁচে আছেন এমন মানুষের সংখ্যা এখন হাতে গোনা, তাদের অনেক বয়স। কিন্তু যদি খুঁজে খুঁজে তাদের কাছে যাওয়া যায়, তাহলে এরম একটি স্মৃতির সরণিতে পৌঁছে যাওয়া সম্ভব যে কোনো একদিন রাত্রে খবর এলো যে পালাতে হবে বাড়িঘর সব ছেড়ে, এবং এসব আর বিক্রি করার সময় টময় নেই, আমাদের পালাতে হবে, যার যেটুকু সামর্থ্য নিয়েটি তারা। এরা এই যাদের কথা আমি বলছি মিডল আন্দামান এবং নর্থ আন্দামানের, এরা মূলত বর্তমান বাংলাদেশের দক্ষিণবঙ্গের মানুষ, অর্থাৎ বরিশাল, ভোলা, এই অঞ্চলের যে কৃষিজীবী এবং মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষ। এখন এরা পালিয়ে কি করলেন, প্রথমে হয়তো বরিশাল সদরে এলেন, সেখান থেকে একটা স্টিমার ধরে, এদের অনেকের সঙ্গে কথা বলে দেখেছি তারা খুলনা এসেছেন, এবং খুলনা থেকে ট্রেন ধরে এসেছেন তারা বনগাঁয়। বনগাঁ থেকে তাদের প্রত্যেকের একটাই লক্ষ্য, একটাই ডেস্টিনেশন, সেটা হচ্ছে শিয়ালদা স্টেশন, এবং খুব নির্দিষ্টভাবে বললে ৮ নম্বর প্ল্যাটফর্ম। এই ৮ নম্বর প্ল্যাটফর্মে কেন পৌঁছতে হবে না, সেখানে গিয়ে ওই রেজিস্ট্রার খাতাতে নাম নথিভুক্ত করতে হবে। কদমতলার উত্তরা কর্নারে একজন বৃদ্ধ মানুষের সঙ্গে কথা বলছিলাম, মানিকচন্দ্র দাস। মানিকবাবু খুব খুব স্পষ্টভাবে একটি তথ্য দিয়েছেন যে দেশ ছেড়ে যখন এলাম শিয়ালদা স্টেশনে, কোনোভাবে নাম, বেশ কিছুদিন পর লড়াই করার পর নাম নথিভুক্ত করতে পারলাম। এতদিন আমরা ছিলাম বাস্তুহারা, নাম নথিভুক্ত হওয়ার পর আমরা হলাম উদ্বাস্তু। এই উদ্বাস্তু হওয়ার পর আবার অপেক্ষা করতে হবে যে কাকে কোন ক্যাম্পে পাঠানো হবে, তার একটা তালিকা তৈরি হবে। এখন এইখানে একটা খুব বিশেষ ঘটনা ঘটছিল সেই সময়ে, এটাকে আলাদাভাবে খুব কাস্টিস্ট বা খুব শ্রেণী সচেতন একটি বিষয় বলে দাবি করা যেতে পারে, কিন্তু সেই দাবিটা করব আমরা, কিন্তু তার পেছনে কিছু নির্দিষ্ট লক্ষ্য ছিল। তখনকার পুনর্বাসন মন্ত্রী রেণুকা রায়, তিনি এবং তৎকালীন যারা পশ্চিমবঙ্গের রাজনৈতিক ক্ষমতায় ছিলেন, তারাই এই সিদ্ধান্তগুলো নিচ্ছিলেন
যে এদের আলাদা করে এই নাম পদবি দেখে একভাবে বিচার এবং মানে লিস্ট করা হয়েছিল যে এদের মধ্যে কারা হচ্ছে নমশূদ্র সম্প্রদায়ভুক্ত এবং খেটে খাওয়া মানুষ। এমনকি শুধু নাম বা পদবি নয়, তাদের হাতের তালু পরীক্ষা করা হয়েছিল যে এটা কি খেটে খাওয়া হাত নাকি এটা একটা নরম সরম হাত। কারণ এই নমশূদ্রদের পাঠানো হবে আন্দামান দ্বীপপুঞ্জে, যেটা প্রায় ওই হোসেন মিয়ার ময়না দ্বীপের মতো, যেখানে একটা নরম সরম হাত নিয়ে যে মানুষ কোনোদিন কোদাল ধরেনি, যে মানুষ খেটে খাওয়ার শিক্ষা পায়নি, সে সার্ভাইভ করতে পারবে না। তো এইখানে প্রথম একটি ঘটনা ঘটে, যে ঘটনাটা একটুখানি হাস্যকর এবং অদ্ভুত, যে এই প্রথম উচ্চ শ্রেণীর কোনো মানুষ নাম ভারিয়ে এই লিস্টে নিজের নাম তুলতে চেয়েছিলেন, কারণ ওখানে ওই যে 30 বিঘে করে জমি দেওয়া হচ্ছিল। এরপর এদেরকে কিছু কিছু ক্যাম্পে কিছুদিন রাখা হয়, তার মধ্যে শ্রীরামপুর ক্যাম্প অন্যতম, সেটা আসানসোলের দিকের কোনো একটা ক্যাম্প। সেখানে প্রচুর সাপের কামড়ে অনেক মারা যাচ্ছিল, বিছের উপদ্রব ছিল খুব। এরপর একটি জাহাজে তাদের তোলা হয় এবং 5-6 দিন পর তারা এসে পৌঁছন আন্দামানে। জাহাজে তাদের চিড়ে গুড় এসব দেওয়া হয়েছিল, সেটুকু খেয়ে তারা ওই কদিন কাটিয়েছিলেন। এরপর যখন তারা এই প্রথম একটি নতুন দ্বীপপুঞ্জে এসে পৌঁছান, তাদের কাছে নতুন একটি দ্বীপপুঞ্জ, তারা নেমে দেখেন যে তাদের জন্য একটা করে পাতার ছাউনির ঘেরা ঘর তৈরি করে দেওয়া হয়েছে, একটা করে ড্রাম দেওয়া হয়েছে জল ধরে রাখবার জন্য, আর 1 বস্তা করে ধানের বীজ দেওয়া হয়েছে। আর তাদের জন্য রান্না করে প্রস্তুত হয়ে আছে কর্তৃপক্ষ কি, গরম গরম ভাত আর হরিণের মাংস। আমি আরেকবার একটু মনে করিয়ে দিই যে এই দ্বীপগুলিতে কিন্তু গরু ছাগল তখনও ছিল না, হরিণ তাও ছিল না। তাহলে হরিণ এলো কোত্থেকে? না, ব্রিটিশরা প্রচুর হরিণ ছেড়েছিল গেমিং এর জন্য, শিকারের জন্য, এবং হরিণ যেহেতু খুব ভালো সাঁতরাতে পারে, ফলে বিভিন্ন দ্বীপে তারা ছড়িয়ে পড়ে। এবং এখনো কিন্তু এই অঞ্চলের মানুষেরা যারা এই জার্নি করে এরকম একটি দ্বীপে এসে নতুন জীবন শুরু করলেন, এবং তাদের পরবর্তী প্রজন্ম, তারা কিন্তু আমাদের মতো ওরকম মাটন বা খাসির মাংস খেতে তারা অভ্যস্ত নন। তাদের কাছে প্রিয় মাংস কিন্তু এখনো কিন্তু হয় সেটা প্রাথমিকভাবে হরিণ এবং তারপরে থোর। এখন এই যে একটা করে ঘর দেওয়া হলো আর ধানের বীজ দেওয়া হলো, ধানের বীজ যে দেওয়া হলো, মানুষ চাষ করবে, তার হাল বলদ কোথায়? কিছুই নেই। কি আছে না, এত বছরের পাতা পচা সারের একটা স্তর আছে মাটিতে, মানুষেরা সেখানেই বীজ ছড়িয়ে দিয়েছিলেন। তাতেই প্রথমবারে যেটুকু যেটুকু ধান হবে বলে তারা ভেবেছিলেন, দেখলেন যে অনেক বেশি ধান হয়েছে। কারণ হচ্ছে এই পাতা পচা সারের মানে এত উর্বর এখানকার মাটি। এবং প্রথম 6 মাস এই যারা এলেন, এই সেটেলার, এদেরকে ডোল দেওয়া হতো, সেটাও প্রায় 10-12 মাইল হেঁটে যেতে হতো, এবং যারা যেতেন তারা ফিরতেন সেই সন্ধেবেলা ডোল নিয়ে। তাই দিয়ে তারা একভাবে চালাচ্ছিলেন। কিন্তু 6 মাস পর এই ডোলটাও বন্ধ হয়ে যায়। কিন্তু ডোলে কি দেওয়া হতো? কেরোসিন, চাল ডাল, বা কখনো হয়তো তেল। এখানে একটা বিষয় আমি একটুখানি উল্লেখ করব, এই যে তেলের কথা বলছি, বাঙালিদের অনেক আগে এসেছে ওই ক্যারেনরা বার্মা থেকে। এরা কিন্তু প্রথম দিকে তেল বলে আলাদা কিছু পায়নি। এরা কি ব্যবহার করতেন রান্না? এরা শুয়োরের চর্বি, পর্ক ফ্যাট ব্যবহার করতেন। বাজারগুলোতেও সেই রকম তেল পাওয়া যেত। বিশ্বযুদ্ধের সময় এই তেল হঠাৎ করে ভ্যানিশ হয়ে যায় বাজার থেকে, এবং মায়াবন্দরের ওখানে সমস্ত বার্মিজরা, বয়স্ক বার্মিজরা তাদের স্মৃতি থেকে কথা জানিয়েছিলেন যে হঠাৎ করে আমরা দেখলাম যে আমাদের এই তেল নেই, আমরা বোতলের তেল বাজারগুলোতে এসছি। এবং আমরা জানি যে এই সময় ব্ল্যাক মার্কেট গুলো কিভাবে সক্রিয় হয়ে উঠছিল, সেটা তো বাংলা গল্প উপন্যাসগুলো আমাদের একভাবে জানিয়েছে। তো
এইভাবে কিন্তু ক্যারেনদের একটা তেলের পালা বদল ঘটেছিল। ফিরে আসি একটু বাঙালিদের কথাতেই। এখন এই যে বাঙালিরা এলেন, যারা একভাবে হয়তো রেশনে একটু পেট ভরাবার মতো চাল 6 মাস পাচ্ছিলেন, কিন্তু এরা তো এত এত বছর ধরে মিষ্টি জলের মাছ খেয়ে, নদী নালার মাছ খেয়ে অভ্যস্ত এই দক্ষিণবঙ্গের মানুষ। এরা রাতারাতি সামুদ্রিক মাছে শিফট করা অত সোজা তো নয়। মানে যে সারা মিষ্টি জলের মাছ খেয়েছে সে কিন্তু রাতারাতি সামুদ্রিক মাছের স্বাদে অভ্যস্ত হয়ে যাবে এমনটা ধরে নেওয়া যায় না। এমনকি কোনো কিছুই তারা জানে না, একটা আদিম দুর্গম জঙ্গলের মধ্যে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাহলে তারা কি করে বাঁচলেন, কি খেলেন? বয়স্করা প্রত্যেকেই যে কথা বললেন যে ওই মাছ ছিল বলে তারা হয়তো খেয়ে না খেয়ে, ভালো লেগে ভালো না লেগে তারা বেঁচে গেছেন। সমুদ্রের মাছ ছাড়াও যেটা অনেকটা পরিমাণে ছিল সেটা হচ্ছে বিভিন্ন রকম জিওল মাছ, এই মাগুর, কই, ল্যাটা, শিঙি, এগুলো ছিল প্রচুর পরিমাণে। আর কি ছিল? আর বিভিন্ন গাছের পাতা তাদের মায়েরা ঠাকুমারা খেয়ে খেয়ে দেখেছেন যে এটা কি খেলে পেট খারাপ হয়, এটা কি খেলে বমি হয়, এটা অনেকটা পাট পাতার মতো দেখতে। খুব বয়স্ক একজন মানুষ গায়েন স্যার, তার মা ওরম একটি পাতা একদিন জঙ্গল থেকে তুলে আনেন এবং বলেন যে দেখ এটা তো পাট পাতার মতো দেখতে, এবং রাঁচিওয়ালারা ওই পাতাটাকে বলে বকরি পাতা, ছাগলকে খাওয়ায়, সেই পাতা তারা রান্না করে খেয়েছেন। বা সাঙা বেত, যেগুলো খুব বড় বড় বেত গাছ, তার ভেতরে একটা মাটির মতো রঙের বোন ম্যারোর মতো থাকে, সেটা তারা রান্না করে খেয়েছেন। এবং যে বুনো আম আর কলা গাছের কথা তারা স্মৃতি থেকে বলছেন, সেগুলো হচ্ছে খুব ছোট ছোট আম, ছোট ছোট কলা, আমগুলো প্রচন্ড টক, কলাগুলো প্রচন্ড বীজ ভর্তি। কিন্তু এরা অনেকটাই নির্ভরশীল হয়ে উঠেছে কিসের প্রতি? না, বিভিন্ন রকমের কচু গাছ ছিল। কারণ ওই 6 মাস পর সরকারি ডোল বন্ধ হয়ে যায়। সরকারি ডোল বন্ধ হওয়া মানে কিন্তু চাল বন্ধ। যে চাষ করেছেন সেই চাষের চাল তখনও ঘরে ওঠেনি, আর উঠলেও সেই ধান সেদ্ধ, ধান ভাঙা, এই প্রক্রিয়াগুলো তখন শুরু হয়নি। আর কি? আর কেরোসিন বন্ধ মানে কিন্তু বিকেলের পর নিঝুম অন্ধকার। এই নিঝুম অন্ধকারে বসে মানুষদের মনের মধ্যে নানা ধরনের লোকজ ভূত পেত্নীর গল্প দানা বেঁধেছে, সেটাই স্বাভাবিক। তখন তারা কি করেছেন যে বিভিন্ন জঙ্গল থেকে রজন এনে ধুনো জ্বালাবার চেষ্টা করেছেন। আর কি খেয়ে সার্ভাইভ করেছেন? ওই কচু সেদ্ধ আর মাছ সেদ্ধ। শুনতে খুব অদ্ভুত হলেও বারবার আমরা দেখেছি যে বিভিন্ন ক্রাইসিসে কিন্তু এই কচু এবং কখনো ক্ষেত্র বিশেষে ট্যাপিওকা, এটা কিন্তু, যেটাকে ম্যাড্রাসি আলুও বলা হয়, এটা কিন্তু মানুষকে বাঁচিয়ে দিয়েছে। সেটা কিন্তু আমরা ভিয়েতনামের যুদ্ধে যারা ভিয়েতকং তাদের ক্ষেত্রেও লক্ষ্য করেছি, যে কুচি টানেলের ভেতর কিন্তু তারা ওই ট্যাপিওকা সেদ্ধ খেয়ে সার্ভাইভ করেছে। এখন এদের যে বর্তমান প্রজন্ম, খুব মানে আমাদের মতো যারা ইলিশ প্রেমী, এখন ইলিশ এসে আমাদের বাংলাদেশে ইলিশ পৌঁছবে না পুজোর আগে, সেটা নিয়ে আমাদের একটা মানে টেনশন চলছে। তাদের হয়তো একটু ভাবতে অবাক লাগবে, যাদের আদি পুরুষেরা বাংলাদেশে এত এত ইলিশ খেয়ে বড় হয়েছিলেন, তাদেরই ছেলে মেয়ে নাতি নাতনিরা, তাদের 95% আর কখনো, তাদের ভাষায় বলি যে তারা কখনো মেনল্যান্ডে ফিরে আসেননি, তারা কখনো ইলিশ মাছ খাননি। কারণ আন্দামানের সমুদ্রে যে ইলিশ ধরা পড়ে সেটার খয়রা মাছের মতো আকার, কিন্তু খয়রা মাছ কাটা হলেও তা সুস্বাদু মাছ, কিন্তু ওই সমুদ্রের ইলিশে কোনো স্বাদ নেই, এত বিজবিজে কাটা যে খুব কড়া করে ভাজলেও মানুষ খেতে চায় না। শুধু একবার তারাই বললেন যে একবার একটি জাহাজ, বাংলাদেশি জাহাজ খারাপ হয়ে আটকা পড়ে এবং তাতে নাকি অনেক ইলিশ ছিল, সেগুলো কেটে কেটে 50 টাকা পিস বিক্রি হয়, এবং সেই বাড়িতে আমরা নিয়ে এসেছিলাম। তখন আমার ঠাকুমা খেয়ে বলেছে, হ্যাঁ আমাদের ইলিশগুলো এইরকম স্বাদ ছিল, এটাই হচ্ছে ইলিশ। তাহলে এখন যে প্রজন্ম, তারা কি খান? তারা অবশ্যই বিভিন্ন সেই যে শাক পাতা, যেগুলো তাদের মা মাসিরা নতুন করে চিনেছিলেন, যেমন জিন্দাবালি বলে একটা গাছ আছে, যেটা করে বেড়া গাছ বা ঘেরা গাছ বলে, যেটা দিয়ে সব বাড়ির বেড়া দেয়, যার পাতার রস
বিছের কামড়ে, সাপের কামড়ে খুব উপকারী বলে তাদের মায়েরা দাবি করেছিলেন, কারণ তারা এইভাবে সার্ভাইভ করেছিলেন। সেই বেড়া গাছের ফুলের বড়া তারা খান, ট্যাপিওকা দিয়ে তারা মিষ্টি বানাতে শিখেছেন, তারা এই তামিলদের থেকে খাট্টা সুরুয়া খেতে শিখেছেন, অর্থাৎ তারিণী মাছের খাট্টা সুরুয়া, মানে সার্ডিন মাছের একটা টক সাউথ ইন্ডিয়ান ঝোল, তারা সাম্বার খায়। আর যে বাঙালি রান্নাটা করে সেই বাঙালি রান্নাটা, বরং আমি আলাদা করে বলবো যে সেই বাঙালি রান্নাটায় কিন্তু কোনো ফিউশন হয়নি, কোনো মিশ্রণ হয়নি। কেন হয়নি? কারণ এরা কখনো মেনল্যান্ডে আর ফিরেই আসতে পারেননি। কিন্তু এদের প্রত্যেকের মনের মধ্যে একটা মেনল্যান্ডে ফিরবার একটা তাগিদ যেন রয়েছে। কারণ মানে তারা তো এসেছিল যে একটা শিয়ালদা স্টেশনে যে উদ্দেশ্য নিয়ে তার বা যে মানসিকতা নিয়ে এসেছিল, যে ওটা আমাদের মেনল্যান্ড, যে মেনল্যান্ড শব্দটার মধ্যে তো তার সেই ক্রাইসিসটা এখনো রয়েছে, তাই না? কারণ তারা হচ্ছে আইল্যান্ডার, আমরা হচ্ছে মেনল্যান্ডার। এইটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। তো সবাই কিন্তু মনে মনে ভাবেন যে ওই কলকাতার কি রান্না হয়, কলকাতার মানুষেরা কেমন করে, তার বিভিন্ন কুকিং শো গুলো দেখেন, এবং বিভিন্ন বয়স্ক মাসিমারা বলেছেন যে আজকাল দেখি যে আপনাদের রান্নায় এরকম দুধ দই দিয়ে মাংস রান্না, আমরা তো এরকম কখনো খাইনি, আমাদের বাবা মায়েরাও এরকম বলেছিলেন যে এরকম মাংসের সঙ্গে দুগ্ধজাত জিনিস ব্যবহার করবেন না। আসলে তারা একটা আইডেন্টিটি সার্চ নিয়ে এই কুকিং শো গুলোকে দেখেন, তার পিছনে তারা হয়তো নেন বা অনেকটা তারা নেন না। এর মধ্যে আরেকটি ডালের কথা বলবো, এই ডালের বীজ তারা এনেছিলেন বাংলাদেশ থেকে, এবং এর বীজ কিন্তু পশ্চিমবঙ্গে এই ডালের ব্যবহার এখন দেখা যায় না। এটাকে বলা হয়, বাংলাদেশে বলা হয় কেলন ডাল। আন্দামানে দিগলিপুর, কদমপুর, এই বৃহত্তর যে বাঙালি সমাজ, এই আন্দামানের বাঙালি সমাজের কাছে এই ডালের একটা বিশেষ নাম আছে, তাকে বলা হয় মানে তারা বলেন এটাকে জয় বাংলা ডাল। বুঝতেই পারছেন তার মধ্যেও কিন্তু একটা ওই সার্চ অফ আইডেন্টিটির প্রশ্ন আছে। এবং মুড়িঘণ্ট রান্না করলে, আমরা যেমন চাল দিয়ে মুড়িঘণ্ট রান্না করি, ওখানে কেউ কিন্তু চাল দিয়ে মুড়িঘণ্ট রান্না করে না, বা এখানে হয়তো কেউ ভাজা মুগ ডাল দিয়েও করেন, বা কেউ অন্য কিছু, মানে কেউ, আমি কোনো কোনো পুরোনো রেসিপির বইতে দেখেছি চিড়ে দিয়েও মুড়িঘণ্ট হয়, কিন্তু এরা কখনো সেগুলো করেন না। এরা সবসময় ওই জয় বাংলা ডালের মুড়িঘণ্টই করে, এবং তার একটা অদ্ভুত নাটি ফ্লেভার, অদ্ভুত স্বাদ। সেই মানে বাংলাদেশের সেই স্মৃতিটাকে বহন করে কিন্তু তারা ওই ওই ডালের চাষ তারা চালিয়ে গেছেন, ওই বীজের চাষ তারা চালিয়ে গেছেন এত বছর ধরে। বাংলাদেশে তারা এত বছর ধরে আতপ চালের পায়েস খেয়ে অভ্যস্ত ছিলেন। আমরা যেরকম গোবিন্দভোগ দিয়ে পায়েস করি, বাংলাদেশে চিনি গুঁড়া, কালো জিরা এইসব দিয়ে পায়েস করা হয়, বা কামিনী, চিনে কামিনী দিয়ে পায়েস হয়। ওখানে গিয়ে তো এরকম কোনো চাল তারা আর পাননি, ওই মাটিতে ওই ধান হবে না। তারা কোন চালের পায়েস খান? তারা 8 নম্বর চাল বলে একটা চালের পায়েস খান, অনেকটা মোটা মোটা মুড়ির মতো, একটু একটু শক্ত, সেদ্ধ হতে সময় নেয়, এরকম একটি চাল। এটা কিন্তু ওনারা বলেন 8 নম্বর চাল। পরে আমি অনেকের সঙ্গে কথা বলেছি যে এটা কি IR8, কিন্তু এটা IR8 নয়, কারণ IR8 হচ্ছে উচ্চ ফলন, সবুজ বিপ্লবের সময়কার একটি ধান, এবং সেটা উচ্চ ফলনশীল, দ্রুত ফলনশীল। কিন্তু 8 নম্বর ধান কিন্তু 8 মাস ধরে হয়। এটা হয়তো তাদের দেওয়া একটি নাম, যেটা ওই রিলিফের সময় এই বীজগুলো তাদের দেওয়া হয়েছিল। এগুলো দিয়ে তারা একভাবে রান্নাঘরগুলোকে তাদের সাজিয়েছেন। আর বিয়ের খাবার কিরকম হয়, উৎসবের খাবার কেমন হয়, এখানে একটুখানি মানে আনন্দিত হব না দুঃখিত হব জানি না। আগে নাকি, যেটা আমি আমার ঠাকুমার ক্ষেত্রে মুখেও শুনেছি, যে বাংলাদেশে নাকি বিয়ে টিয়েতে 3-4 রকম ডাল তো হতোই, এদের ক্ষেত্রেও তাই, ডাল অনেক রকম হবে, কচুর শাক, মাছ, আর ওই হরিণের মাংস। ইদানিং এগুলো অনেকটাই কমে গেছে, এবং পুরোটাই বিয়ে বাড়ির খাবারে পুরোটাই শিফট করে গেছে আমার আপনার সবার চেনা বিরিয়ানিতে। কিন্তু শ্রাদ্ধের ক্ষেত্রে বিষয়টা এখনো অতটা বদলায়নি। শ্রাদ্ধের মেনু প্রায় সেম, সেখানে শুধুই পংক্তি ভোজন, ভাত, ডাল। এখন এই যে নতুন নতুন খাবার তারা চিনলেন, আবিষ্কার করলেন, তার মধ্যে আরেকটি শাক আমার খুব মানে মনে হয়েছে আপনাদের সঙ্গে আমি খেলাম। মানে এরকম অভিজ্ঞতা আমার জীবনে বিরল, যে আমি তাদের সঙ্গে রান্না বিষয়ে কথা বলতে গেছি বলে প্রায়
14 জন মহিলা 14 রকম পদ রান্না করে এনেছেন যে আমি টেস্ট করব বলে, মানে এটা তো মানে আমি জানি না, এটা তো মানে একটা আলাদা ভাগ্য ছাড়া সম্ভব নয়। সেখানেই খেলাম। সেটা হচ্ছে এই যে আমরা ঢেঁকি শাক খাই, এরকম ফার্ন বা এইরকম ঢেঁকি শাক সমুদ্রের খাড়িগুলোর ধারে ধারে হয়, এবং সেটা কিন্তু মাটির ওই সল্টটাকে নিয়েই বড় হয়। ফলে এটা হচ্ছে একটা নোনা ঢেঁকি শাক, এটা রান্না করতে গেলে আর নুন দিতে হয় না। এবং এই খাড়িগুলোতে, এবং বাঙালিরা চেষ্টা করেন এখনো কেউ কেউ, যারা বয়স্ক, যারা পছন্দ করেন না ওই সামুদ্রিক মাছ, তারা চেষ্টা করেন ওই খাড়ির মাছটুকু খেতে। কিন্তু যারা এখনকার প্রজন্ম, তাদের কিন্তু আবার ওই মিষ্টি জলের মাছ ভালো লাগে না। তারা বলেন যে না, তা আমাদের কিন্তু ওই নোনা মাছ ছাড়া আমরা স্বাদ পাই না। এবার একটুখানি মুখ ফেরাই, একটু বার্মিজ ক্যারেন কমিউনিটির কথা বলি। এই ক্যারেনরা যখন এসেছিলেন, তখন তারা কিন্তু সঙ্গে করে কিছু ধান এবং চাল এনেছিলেন। এবং আমরা জানি যে বার্মিজদের মেন খাবারগুলোর মধ্যে ভাত একটা প্রধান বিষয়, সেটা বাঙালিদেরও তাই। তো সেই চাল প্রায় 100 বছর, অর্থাৎ 1925-এ এসছেন, প্রায় 100 বছর হতে চললো তারা কিন্তু চাষ করছেন। এটাকে তারা ওই বার্মা চাওয়াল বলে। কিন্তু এছাড়া বার্মিজ ক্যারেন কমিউনিটি কি খেত? তারা প্রথম যখন এলেও তারা বিভিন্ন রকম শিকার করে প্রচুর বিভিন্ন পশুর মাংস খেত। তার মধ্যে ওই হরিণ, শুয়োর, ভামবেড়াল, তারপরে সাপ, বিভিন্ন রকম, হ্যাঁ, ব্যাঙ, মাছ, কচ্ছপ, এগুলো তো ছিলই। কিন্তু শিকার যখন থেকে নিষিদ্ধ হয়ে যায়, তখন থেকে কিন্তু এই ধরনের খাবারগুলো তাদের আর খুব একটা খাওয়া হয়ে ওঠে না। যদিও লুকিয়ে চুরিয়ে হরিণ শিকার এখনো হয়, হরিণের মাংস তারা এখনো খান। আর কি খান? আর হচ্ছে তাদের ওই পছন্দের বিষয় হচ্ছে মাছ। তারা খুব মাছ ধরতে দক্ষ, এবং বার্মিজদের একটা অন্যতম পছন্দের খাবার হচ্ছে নাপ্তি, একটা ফার্মেন্টেড ফিশ। তার নানা রকমের নাপ্তি হয়, কিন্তু বার্মিজরা ক্যারেনরা পছন্দ করে একটা ঝিঙ্গা নাপ্তি, অর্থাৎ চিংড়ির দিয়ে তৈরি, চিংড়ির শুটকি করে সেটা দিয়ে তৈরি করা হয় একটা পেস্ট, ফার্মেন্টেড পেস্ট। সেটা তারা অনেক কিছুতে দিয়ে খান, কখনো শুধু ভাত দিয়েও খান। এইটা বানানোর জন্য তারা এত বছর যাবত এটা অন্তত এই প্রক্রিয়াটা তারা চালিয়ে যাচ্ছেন, যে নভেম্বর ডিসেম্বর মাসে তারা উত্তর আন্দামানের একটি দ্বীপে চলে যান, যেখানে গিয়ে তারা শুধু এই চিংড়ি শিকার করে এবং ওই শুটকি বানিয়ে, মানে ওখানে প্রায় ওই তাঁবু করে থেকে, অস্থায়ী ঘর বানিয়ে থেকে 2-3 মাস ধরে এই মাছ ধরার কাজটা চালিয়ে যান। তারপরে তারা ফিরে আসেন। প্রায় মানে এটা এক ধরনের একটা কি বলবো, এটা তাদের একটা বছরের সঞ্চয়ের মতো। কিন্তু এটাতেও টান পড়েছে, কারণ তারা ক্যারেনরা মূলত বাঁশের বিভিন্ন ফাঁদ দিয়ে মাছ ধরতে অভ্যস্ত ছিল। কিন্তু তামিলদের যে মাছ ধরার টেকনিক, তামিল মৎস্যজীবীদের, তার সঙ্গে ক্যারেনরা কিন্তু সবসময় পেরে উঠছে না। অন্যদিকে ক্যারেনদের যে মূল ভূখণ্ড বার্মায়, সেখানে তারা কিন্তু একটি বিশেষ ধরনের ভাত খেতে অভ্যস্ত ছিলেন। ভাতের মন্ড, সেটা তিল দিয়ে একসঙ্গে পাউন্ড করা হতো, বাটা হতো। সেটাকে বলা হয় হচ্ছে, আমি নামটা এক্ষুনি মনে আসছে না, কিন্তু সেটা খেয়েছেন খুব কম লোক। সেটা ছিল তাদের বার্মায় ছিল স্টেপল ফুড। কিন্তু এখানে এসে এই প্রজন্ম তো খায়নি, এমনকি যারা বৃদ্ধ তারাও খুব কম মনে করতে পারে যে সেটা 1-2 দিন তারা খেয়েছে, অথচ বার্মায় ওটাই ছিল তাদের স্টেপল ফুড। অন্যদিকে এই ক্যারেনদের একটি কমিউনিটি সেন্টার আছে। কমিউনিটি সেন্টারে এরা প্রত্যেক শুক্রবারে হ্যান্ডমেড রাইস নুডলস বিক্রি করেন, খুবই মানে ন্যায্য দামে। এই রাইস নুডলসটা বানাতে হয় প্রায় 4 দিন ধরে, মানে বারবার সেই চাল ধুতে হয়, চাল বাটতে হয়, সেটাকে ওয়াশ করতে হয়, এবেলা ও বেলা, এরকম করে 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 তার যে একটা ওই স্টিকিনেস এবং তার যে ইলাস্টিসিটি, এইটা তৈরি হবে। হতে 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 চতুর্থ দিনে গিয়ে
শেষ পর্যন্ত ওই রাইস নুডলস বানানো যাবে। এবং এটাও বানাতে পারেন বর্তমানে ওই 2-3 জন। মানে এরা যদি, এদের অবর্তমানে আর এই খাবারটুকু আর তাদের যাপনের সঙ্গে জড়িয়ে থাকবে কিনা আমরা জানি না। কি খান তারা? রাইস নুডলস দিয়ে তারা মোহিঙ্গা খান। আমরা জানি যে বার্মার ন্যাশনাল ডিশ মোহিঙ্গা, মাছ দিয়ে এক ধরনের নুডল স্যুপ, তার মধ্যে থোড় থাকে, আরো টুকটাক মশলাও থাকে। কিন্তু কেন তারা এটা খান প্রত্যেক শুক্রবার? এটা ওই সার্চ ফর আইডেন্টিটি, মানে এটা অনেকটা সেই প্রত্যেক ইহুদিরাই মনে করে না যে তাদের কোনোদিন একটা দেশ হবে, ল্যান্ড অফ হানি অ্যান্ড মিল্ক, সেরকম একটা দেশের কথা ভেবে প্রত্যেক শুক্রবার কিন্তু ক্যারেনরা এটা খান। চান যে তাদের পরবর্তী প্রজন্ম জানুক যে আমাদের খাদ্যাভ্যাস কেমন। আমাদের খাদ্যাভ্যাসের মেইন মোটো কি? সেটা হচ্ছে স্লো ফুড। কারণ এই সময় নিয়ে তো এই প্রজন্ম কোনো রান্না করতে কখনো প্রায় শেখেনি বা আগ্রহী নয়। আর কি খান? আর তারা যে ওই বার্মা চাউল, যেটা ওই স্টিকি রাইস, সেটা খেয়ে অভ্যস্ত হচ্ছে আগের প্রজন্ম, তারা ওটাই খেয়ে এসেছে। কিন্তু এখন এদের পরিবারের সংখ্যা, সদস্য সংখ্যা যেরকম বেড়েছে, তাই দিয়ে কিন্তু আর সব সময় গোটা পরিবারকে ওই বার্মা রাইস খাওয়ানো সম্ভব হচ্ছে না। ফলে এদের অনেকটাই নির্ভর করতে হয় রেশনের যে চাল দেওয়া হয় সেই চালের উপর, যেটাকে ওরা বলেন যে কার্ড, মানে কার্ডের যে চাল সেইটা আর কি, কার্ড কা চাওয়াল এরকম। তো সেইটা তো হচ্ছে স্টিকি রাইস নয়, সেটা তো মোটা ঝরঝরে চাল। এখন এই প্রজন্মের ছেলে মেয়েরা যতটা নয় স্টিকি রাইস খেয়ে বড় হচ্ছেন, তার থেকে অনেক বেশি কিন্তু এই চাল খেয়ে বড় হচ্ছেন। ফলে এক ধরনের রান্নাঘরের কালচারাল শিফট কিন্তু ঘটছে, মানে চাইলে বা না চাইলেও। কিন্তু তারপরেও এদের একটা চেষ্টা আছে যে কিভাবে আমরা কিছুটা, মানে যারা বয়স্ক তারা কিন্তু এখনো চেষ্টা করেন রুটেড থাকতে। যেদিন খুব মাঠে তাদের বেশি কাজ, তারা কি রান্না করেন? তারা রান্না করেন ওই কালো যে ব্ল্যাক বার্মা রাইস, স্টিকি রাইস। কি দিয়ে খাবেন? কখনো শুধু একটু মধু ছড়ান, নারকেল কোড়া দিয়ে খেয়ে মাঠে চলে যান, অথবা শুটকি মাছ ভাজা করে তারা খেয়ে নিলেন। খুবই মিনিমালিস্টিক একটা অ্যাপ্রোচ, কিন্তু পেট ভরা একটা খাবার। এটা হচ্ছে ওদের এক ধরনের মানে বংশানুক্রমিক এরকম একটা অভ্যাস ছিল, যেটা থেকে ক্যারেন কমিউনিটি চেষ্টা করেছে অনেকটা ধরে রাখতে, কখনো বেরিয়ে আসতে। এবং ঠিক যেভাবে বললাম যে তারিণী মাছের খাট্টা সুরুয়া রান্না হয় বাঙালি হেসেলে, ঠিক তেমন করেই বার্মিজ ক্যারেনদের হেসেলে আমার নিজের অভিজ্ঞতায় আমি দেখেছি বার্মিজরা খুব পছন্দ করেন এই শোল, ল্যাটা, এই ধরনের মাছের ঝোল রান্না করতে। সেটা আমি রেঙ্গুনেও খেয়েছি একইভাবে, এখানে গিয়েও দেখলাম একই রকম। শোল মাছের ঝোল সকালের ব্রেকফাস্টে তারা সার্ভ করেছেন, তার সঙ্গে সার্ভ করেছেন ইডলি। ইডলি দিয়ে শোল মাছের ঝোল, আমাদের মনে, মানে আপনাদের মনে হতে পারে যে ইডলি দিয়ে শোল মাছের ঝোল এরকম তো আমরা, কিন্তু আন্দামানের প্রেক্ষাপটে দাঁড়িয়ে ওই যে দিবে আর নিবে মিলাবে মিলিবের মন্ত্র, সেটা বোধহয় আমরা ঠিক মেনল্যান্ডার যারা নিজেদের দাবি করি তারা ঠিক কখনো অনুভব করতে পারবো না, যে কিভাবে ইডলি দিয়ে শোল মাছের ঝোল পরিবেশন করতে পারেন কেউ। আলোচনার আমি প্রায় শেষের দিকে এসেছি। আমি একটি বিশেষ অভিজ্ঞতার কথা বলি এই শেষ পর্যায়ে। একজন ভদ্রলোকের বাড়িতে গিয়েছিলাম, আমাদের এক সিনিয়র দিদির সূত্রে তার বাড়িতে যাই, তাদের একটা পারিবারিক আত্মীয়তা আছে। তার নাম উজ্জয়ী থাক। তো সেই ভদ্রলোক, তার নাম মহানন্দ বাবু। সেই মহানন্দ বাবুর মা বরিশাল থেকে, বাবা মা বরিশাল থেকে তারা গিয়েছিলেন, তারা সেটলার। মহানন্দ বাবুর স্ত্রী, তিনি হচ্ছেন, তার যে বাবা এবং মা, তারা হচ্ছেন ওই সেলুলার জেলের কনভিক্ট।
তার মধ্যে একজন হচ্ছেন মোপলার সম্প্রদায়, আরেকজন অন্ধ্র থেকে এসেছিলেন তার বাবা মায়েরা, মানে মহানন্দবাবু স্ত্রীর বাবা মা। সেই অর্থে মহানন্দবাবু স্ত্রীও তার বাবার পরিচয় ওই মোপলা এবং নিজেকে তিনি কনভিক্ট পরিবারের বলেই দাবি করেন। কিন্তু তার বাড়িতে যদি যান, তিনি বাংলা শিখেছেন তার ওই বরিশালের শাশুড়ির থেকে, ফলে তিনি ওই টানে বাংলা বলেন এবং ইডলি ধোসা বানান। কিন্তু বরিশালের যেমন এই পাতায় ভাজা মাছ, চিংড়ি পিঠা তিনি রান্না করেন। এখন এই মহানন্দবাবু আর মহানন্দবাবুর স্ত্রী তারা যেমন দক্ষিণী খাবার আর বরিশালের রান্নার একটা সংমিশ্রণ তাদের ঘটেছিল। এবার তাদের যে ছেলে মেয়ে, তাদের একজন বিয়ে করেছেন রাঁচি কমিউনিটির একজনকে, আরেকজন বিয়ে করেছেন তামিল একজনকে। আমি খুব সংক্ষেপে এরকম একটি পরিবারের তথ্য আপনাদের সামনে হাজির করলাম এই কারণে, তাহলে বুঝতে পারেন সেই বাড়ির রান্নাঘরটা কেমন হয়। আন্দামানের এই রান্নাঘরগুলি আমাদের যদি রান্নাঘরের যাত্রাপথের একটি গন্তব্য হয়, তাহলে বোধহয় সেই গন্তব্য আমাদের পৌঁছে দেয় একটি লিটল ইন্ডিয়ার দিকে, যেখানে আমরা নানা ধরনের সংমিশ্রণ দেখি, নানা ধরনের সাঙ্গীকরণ দেখি এবং একভাবে গ্রহণ করবারও তো একটা ক্ষমতা তৈরি হতে হয় জনমানুষের মধ্যে। সে অ্যাকসেপ্টেন্সের একটা একটা মানসিক অবস্থান তৈরি না হলে কিন্তু কেউ কচুর শাকের সঙ্গে হঠাৎ খাট্টা সুরুও সার্ভ করতে পারেন না, ইডলির সঙ্গে শোল মাছও সার্ভ করতে পারেন না। আবার এরম একটি পরিবারের সংমিশ্রিত রান্নাঘরে নানা মশলার গন্ধের যে সংমিশ্রিত গন্ধ, সেটাও বোধহয় পাওয়া সম্ভব হয় না। তো এইরকম একটি অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আজকে ভাগ করে নিলাম। বিভিন্ন মানুষের সংমিশ্রণে আজকের যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, তার মধ্যে এই রান্নাঘরের বিবিধ গল্প প্রতিদিন জেগে উঠছে, হারিয়ে যাচ্ছে, আবার নতুন একটা চেহারা পাচ্ছে। আসলে তো কোনো কিছু হারায় না, সেটা বদলায় বড় জোর। এইরকম একটি অভিজ্ঞতা তাই মনে হলো আপনাদের সঙ্গে ভাগ করে নিই। আমি কয়েকটা ছবি দেখাতে চাই আপনাদের একটি ধারণা দেওয়ার জন্য। অনামিত্রা দি, আমি কি একটু স্ক্রিন শেয়ার করতে পারি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমি একে একে ছবিগুলো দেখাচ্ছি। আমার গলার স্বর শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। এটি প্রথম ছবি। এটি কদমতলায়, মিডল আন্দামানে যে গ্রামে প্রথম যাই, যে পাড়ার, আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন যে গ্রামের সব মহিলারা, এটা বাম্বু টেকরি বলে একটি গ্রাম, এবং এরা কখনোই, মানে এদের ওই বাবা মায়েরা, দাদু ঠাকুমারা এসেছিলেন, এরা জন্মেছেন আন্দামানেই, এরা কখনো আর মূল ভূখণ্ডে কখনো কেউ আসতে পারেননি বা আসেননি, তাদের নানা কারণে আসা সম্ভব হয়ে ওঠেনি। এরা দেখুন বিভিন্ন রকমের যে শাক পাতা তারা খান, কিছু বনজ পাতা, বনজ কন্দ, আবার কিছু পরিচিত খাবার, সেগুলো রান্না করে এনেছিলেন আমাকে খাওয়াবেন বলে, আমি এর স্বাদ গ্রহণ করব বলে। এবং এদের এক একজনের থেকে বিভিন্ন রকমের রান্না আমি নিজেও শিখেছি। মানে খুবই অন্যরকম সেসব রান্না, যার মধ্যে অনেকটাই ওই সার্ভাইভাল ইনস্টিংক্ট মিশে আছে। এর পরের ছবিতে যাচ্ছি। এর পরের ছবিও ওই বাম্বু টেকরি গ্রামেই। এবং এখানে আরেকটা জিনিস একটু বলি, এরা যে লক্ষ্মী পুজো করেন,
এই লক্ষ্মী পুজো কিন্তু তারা মূর্তি পুজো করেন না। খুব অদ্ভুত ভাবে আমরা যেরকম দুর্গাপুজোয় নবপত্রিকাকে পূজিত হতে দেখি, সেরকম ভাবেই কলা গাছ, আরো কয়েকটি গাছ, সেগুলোকে একসঙ্গে পুজো করেন এবং একটা ওই কলার ভেলায় করে ধান টান ভাসিয়ে দেন। আর যে কলা গাছটি তারা পুজো করেন, সেই কলা গাছটি তারা বাড়িতে আবার রোপণ করে দেন। মানে কোজাগুড়ি লক্ষ্মী পুজোয় কিন্তু এদের অধিকাংশের বাড়িতেই মূর্তি পুজোর চল নেই, ওই মোয়া খই মূর্তি এগুলো তারা করেন। এবং এখানে আরেকটা তথ্য দিই যে বছর দেড়েক বাদে আস্তে আস্তে জাহাজে করে ওরকম গরু মোষ আনা শুরু হয় এবং টুকটাক করে কলার বীজ, আনারসের চারা, কলার বীজ বলছি, কলার চারা, আনারসের চারা এইসব আনা হয়। এবং দু একজন মেনল্যান্ডে যেতে পেরেছিলেন তারা কিন্তু ওই ছোট কচ্ছপ, পুকুরের যেগুলোকে আমরা বলি তেলো কাঁকড়া, এইসব তারা আবার নিয়ে গিয়ে ছেড়েছিলেন, যে তাদের চেনা স্বাদের কাছে যেন তাদের ফিরবার একটা আকুতি ছিল। এখানে ওই গ্রামের সকলের সঙ্গেই ওই সমস্ত গল্প আড্ডার পরে ছবি। উনি মাঝখানে যিনি, উনি দেখে বুঝতে পারছেন না হয়তো, উনি চলাফেরা নিজে নিজে করতে পারেন না, কিন্তু অদ্ভুত ভাবে উনি ওই নিজেই একটি খাবারের দোকান চালান এবং নিজের ইনোভেশন থেকেই, ওনার ভাষায় ম্যাড্রাসি আলু, আসলে ট্যাপিওকা যেটাকে আমরা বলি, বা পুরোনো বইতেও ম্যাড্রাসি আলু শব্দটাই আমরা পাই, সেটা দিয়ে খুব অদ্ভুত এবং অপূর্ব মিষ্টি তৈরি করতে পারেন। ইনি গায়েন স্যার ওখানকার মানে সব থেকে এই মুহূর্তে সিনিয়র মানুষ। উনি খুব ছোটবেলার স্মৃতি ওনার আছে। এবং ওই যে বললাম বকরি পাতা, ওনার মা জঙ্গলে গিয়ে গিয়ে সেসব পাতা তুলে এনে দেখতেন যে কোনটা খাওয়া যায়, বা বেতের ভেতরের যে ওই বোন ম্যারোর মতো বিষয়গুলো রান্না করে ছোটবেলায় ওনাদেরকে মানে বাঁচিয়ে রেখেছেন, মানে সার্ভাইভাল ফুড, সেগুলো আমি এই তথ্যগুলো জানতে পেরেছিলাম গায়েন স্যারের সঙ্গেই আলোচনা করে। এরপর এটা হচ্ছে উত্তরা কর্নার বলে একটি গ্রাম। ইনি হচ্ছেন মানিকচন্দ্র দাস। মানিকচন্দ্র দাসও ওই যে বয়স্করা মানে বাংলাদেশে জন্মেছেন এখনো জীবিত আছেন তাদেরই একজন। তিনি কিন্তু খুব বিস্তারিত ভাবে যে এই ক্যাম্পগুলো কিভাবে যাওয়া হলো, কিভাবে নথিভুক্ত হলো, এবং এসে কিভাবে এই শুধুমাত্র এই জিওল মাছ আর বিভিন্ন কচু বা কন্দগুলো কিভাবে তাদের বাঁচিয়ে রেখেছিল, তাদের রান্নাঘরে মানে প্রতিদিন অন্তত সেদ্ধ হয়েছে বা ফুটেছে মানুষের পেটের আগুন নেভানোর জন্য, এগুলো মানিকবাবুই বিস্তারিতভাবে আলোচনা করেছেন। এটি মানিকবাবুদেরই বাড়ির পুকুর ঘাটে। এখানে একটা জিনিস আমি একটু খেয়াল করতে বলবো, আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর সুপুরি নারকেলে ঘেরা বাড়ি, তার পাশে পুকুর। এটা খুব অদ্ভুত একটি বিষয় যে বাংলাদেশ থেকে যে মানুষেরা এসেছিলেন তারা আবার নতুন করে যখন একটি বাড়ি তৈরি করেছেন, তারা চেষ্টা করেছেন যে তাদের ফেলে আসা বাড়ির আদলে কিভাবে সেটি নির্মাণ করা যায়। এখানে একটি বইয়ের কথা আমি বলবো, দীপাঞ্জন রায়চৌধুরী, উনি প্রেসিডেন্সি কলেজে ফিজিক্স পড়াতেন, অধ্যাপক ছিলেন। ওনার দুটি খণ্ডে একটি বই আছে প্রবাস জীবনের কথা, মূলত ওই যাদবপুর, বিক্রমগড়, লায়েলকার মাঠ এই অঞ্চলের যে কলোনি পত্তনের ইতিহাস সেগুলোর ওপর। সেখানে খুব সুন্দরভাবে উনি কয়েকটা জায়গা তুলে ধরছেন যে কারোর বাড়িতে হয়তো বাংলাদেশে গেটের পাশে হয়তো একটা কামরাঙা গাছ ছিল, সে কিন্তু চেষ্টা করেছে এখানে এসেও ওই রকম একটা রেফারেন্স তৈরি করতে, তারা রুটে ফিরে যেতে চেয়েছে। এবং এক একটা, যেমন আন্দামানে আমি বারবার বলছি যে এই নমশূদ্রদের পাঠানো হয়েছে, যাদের অধিকাংশই হচ্ছে মতুয়া সম্প্রদায়ভুক্ত, যারা এখনো সেই কীর্তনের রেওয়াজগুলো তারা বাঁচিয়ে রেখেছেন। এটা হয়তো একটা সাপ্রেশন থেকে যে এই বিষয়গুলো গড়ে উঠেছিল, কিন্তু এদের রান্নার একটা আলাদা প্যাটার্ন আছে। কলকাতায় যদি কলোনি পাড়াগুলোতে ঘোরেন সেখানেও হয়তো অমুক জেলার লোক একটা জায়গায় ক্লাস্টার করে আছে, আরেক জেলার লোক কারণ এইভাবেই তো তারা একে একে পরিচিত লোক, অমুকের পিসে মশাই যাচ্ছে, অমুকের মামা আছে, তাহলে চলো ওখানে একই জায়গায় যাই, এভাবেই তো
পুনর্বাসনগুলো ঘটেছিল। ফলে এক একটা পাড়ার রান্নার গন্ধ, এক একটা গলির রান্নার গন্ধ কিন্তু ঠিক এইভাবেই আলাদা। এটা আরেকজন ওখানকার বয়োজ্যেষ্ঠ নিত্যানন্দ বিশ্বাস, তাদের বাড়ি। এরাও মূলত কৃষিজীবী। এটা হচ্ছে ওনাদের বাইরের একটি ভাড়ার ঘর মতো। ওনাদের ভাষায় যে চাষিদের বাড়িতে এরকম একটা আলাদা আলু তো নয়, মানে কলা, সুপারি বা অন্যান্য চাষের জিনিস রাখবার ঘর, যেহেতু হাওয়া বাতাস খেলতে পারে ভেন্টিলেশনের জন্য, এরকম অপূর্ব জানলা সেই বাড়ির। এবং এই মাসিমাই কিন্তু বারবার বলেছেন যে আপনাদের টিভিতে ওইসব কেন দেখায়, ওরকম দই দিয়ে দুধ দিয়ে মাংস রান্না, আমরা কিন্তু কোনোদিন এসব খেয়ে বড় হইনি। মানে এর মধ্যে হয়তো একটা অভিযোগের সুর আছে। এই অভিযোগটা আসলে আইডেন্টিফাই করার চেষ্টা এবং করতে না পারার একটা বেদনা বোধহয় সে এরকম একটা সূক্ষ্ম সাইকোলজিক্যাল জায়গা থেকেই। ইনিও আরেকজন। এরা প্রত্যেকেই, ইনি ওই লক্ষ্মী পুজো কিভাবে হয় তার কথা, এবং ওই বাংলাদেশে যেহেতু মনসা পুজো হতো সেই পারিবারিক বিষয়, এবং যে কারণে এদের অনেকেই কিন্তু মনসার কারণে রবিবার নিরামিষ খান, সেটা এদের একটা বিষয়ের মধ্যে রয়েছে। এনার নাম অখিল বৈদ্য। এনার স্ত্রীর বাবা, মানে এনার শ্বশুর মশাই আবার ছিলেন পাকিস্তানি। তো অখিল বাবু কিন্তু ওই জয় বাংলা ডালের বিষয়টা আমরা প্রথম জানতে পারি তার সূত্রে। তারপরে তো বাজারে গিয়ে খোঁজ করি এবং রান্নার প্রক্রিয়া শিখি ইত্যাদি। এবং অখিল বাবু আরেকটি তথ্য আমাকে জানান যে ওই নাম হারিয়ে যারা এসেছিল তার মধ্যে কেউ কেউ কিন্তু ওই মানে তথাকথিত উচ্চ শ্রেণীর মানুষ ছিলেন। তারা কিন্তু সার্ভাইভ করতে পারেনি, হয় তারা মারা গেছেন অথবা তারা আবার ফিরে গেছেন। ইনিও অনেক ছোটবেলায় এসছেন এবং অপূর্ব রান্না, এবং এই বয়সেও ওনার যে পুরনো ধাঁচের রান্না সেগুলো মানুষ খেতে চায়। বিভিন্ন বিয়ে বাড়িতে ডাক পড়ে, তার মধ্যে একটি খুব অন্যরকম রান্নার সূত্র উনি দিয়েছেন, যে মানে আমি এটা জানতাম না, যে সুপুরি গাছের যে খোল, সেই খোলের যে ওই চওড়া যে বাকলের জায়গাটা, ওটার থেকে টানলে একটা প্লাস্টিকের মতো বিষয় বেরিয়ে আসে, এবং সেটাকে একটা পুটলির মতো বেঁধে তার ভেতরে কিন্তু মাছ দিয়ে, যেরকম আমরা কলা পাতায় পাতুরি বা কিছু রান্না করি সেরকম ভাবে বাটি চচ্চড়ি বা মাছ ভাপা করলে তার একটা অদ্ভুত স্বাদ হয়। এবং কলা পাতার একটা আলাদা গন্ধ আছে, সুপুরির খোলের বা সুপুরির বাকলেরও একটা আলাদা গন্ধ আছে। আবার এরা অনেকেই কিন্তু অনেক তথ্য সবসময় শেয়ার করতে চান না, কারণ এরা যে সবসময় খুব মেনল্যান্ডের যাদের ওই কোট আনকোট তাদের বিশ্বাস করেন তা কিন্তু নয়। ইনিও রান্না করে খাইয়েছেন, বলেছেন অনেক কিছু। এবং বারবার দেখুন এদের রান্নাঘরের একভাবে, সেদিন মুরগির মাংস রান্না করছিলেন এবং মুরগির মাংসে কিন্তু বললেন যে এটা আমরা সবাই খুব পছন্দ করি, কারি পাতা ফোড়ন দেওয়া। অবশ্যই বুঝবো যে এর মধ্যে অদ্ভুত মানে নিঃসন্দেহে একটা দক্ষিণ ভারতের ছাপ আছে। কিন্তু আবার ওই যে এদের যেহেতু একটা দক্ষিণবঙ্গের রান্নার ছাপ আছে, এরা কিন্তু এই পাতায় ভাজা মাছ, এগুলো হচ্ছে খাড়ির পার্শ্বে পাতায় ভাজা মাছ রান্নার কিন্তু এদের ট্র্যাডিশনটা এখনো রয়েছে। মানে এটা খুবই ডেলিকেসির মতো, ঠিক যেমন ওই কলা পাতায় চিংড়ি পিঠে হয় সেরকম পাতায় ভাজা মাছও রান্না হয়। এটি একটি পিঠে, এটা শুকনো পুলি, এটা অন্যরকম পিঠে। এই পিঠের চল পশ্চিমবঙ্গে অতটা আমি অন্তত লক্ষ্য করিনি। পুলি পিঠেই, কিন্তু এটা কিছুটা উনুনের মধ্যে, উনুনটা যখন একদম গনগনে গরম হয়ে থাকে তখন তার ওই জ্বলন্ত অঙ্গারগুলোকে, ছাইগুলোকে প্রায় পুরোটা বার করে ফেলতে হবে, এবং তার ভেতরে সুপুরির খোল দিয়ে একটা ওভেন তৈরি করে তার ভেতরে এগুলো দিয়ে রোস্ট করতে হবে। মানে একটা
মাটির উনুনকে যদি ওভেনে ট্রান্সফার করা হয় এরকম একটা মুচমুচে পুলি পিঠে হবে। এখন এগুলো তারা শিখেছেন ওই তাদের মা ঠাকুমাদের হাত ধরেই, এবং তারা কিছুটা কিছুটা বাঁচিয়ে রাখতে সক্ষম হয়েছেন। তারা কারি পাতা দিয়ে মুরগিও রান্না করেন, তারা শুকনো পুলিও রান্না করেন। এই যে এটি হচ্ছে কোকারি মাছ, সমুদ্র থেকে ধরা হচ্ছে, সেই সময় ছবিটা যতটা পেরেছি তুলেছি। ওই যে বললাম, এখন তো আর ওই ধরনের মিষ্টি জলের মাছ এই প্রজন্মের কাছে অতটা পছন্দের নয়। এদের পছন্দের যে মাছগুলি তার মধ্যে অন্যতম হচ্ছে এই কোকারি মাছ। কাটা, ওই এক কাটার মাছ, নোনা গন্ধ তো থাকেই। এই যে এই মাছটি এমনি ভাবে দেখলে তো সামুদ্রিক মাছ, ওখানে এরকম দু তিনটে মাছ আছে যেগুলো ওখানকার নাম আমি বলবো। সমুদ্রের রুই, সমুদ্রের কাতলা, এটি যেমন সমুদ্রের মৃগেল। মানে এটাকে কিভাবে তারা এই নামগুলো দিলেন, এটা কি কোনো ফেলে আসা সেই মাছের যে যাপন সেই সূত্রে তারা দিলেন? এটার কোনো সদুত্তর আমি এখনো পাইনি, যে কেন এটাকে সমুদ্রের মৃগেল বলে তারা, মানে তাদের কাছে এই মাছটি পরিচিত। মানে কোনো সামুদ্রিক মাছই, কিন্তু এটাকে ওরা বলেন সমুদ্রের মৃগেল। এটা ওই কোকারি মাছ ভাজা, তার ছবি। এরপরে আমি একটুখানি বার্মিজ গ্রামে, যেখানে জনের বাড়িতেই ছিলাম, এবং 1925-এই ওনার পূর্বপুরুষেরা প্রথমবার যে 13টি পরিবার আসে তারাই এসেছিলেন, এবং বাড়িটিও দেখতে পাচ্ছেন পেছনে, বার্মিজ বাড়ি যেরকম হয়। এই কাজে কিন্তু এরা খুবই দক্ষ, বিভিন্ন রকম কাঠের কাজ, বাঁশের কাজ। এই কলসিটা লক্ষ্য করুন, এটা কিন্তু জনের ঠাকুরদা এনেছিলেন, মানে তার বাবার সঙ্গে যখন এসছেন ওই বার্মা থেকেই আনা, ওই 100 বছরের পুরনো একটা মাটির কলসি। এরপর আমি জঙ্গলে যার সঙ্গে গিয়েছি, যার থেকে অনেক কিছু শিখেছি এই যাপনের, তার সঙ্গে এই ছবি। ওনার নামটা এমন ভাবে, মানে এমন বার্মিজ নাম যে আমার বাঙালি জিভে একটা জড়তার কারণে সঠিকভাবে আমি উচ্চারণ করতে পারি না, এই অক্ষমতা আমারই। এই ওনার থেকেই শিখেছি যে সাঙা বেত, এক ধরনের বেত যাকে বলা হয়, সে তো মাটি থেকে জল গ্রহণ করছে, সেটাকে প্রায় যদি ওই একটা 6 ফুট মতো যদি কেটে উল্টে দেওয়া হয়, তার থেকে কিন্তু জঙ্গলে তেষ্টা পেলে প্রায় 1 লিটার মতো জল পাওয়া যায়। মানে জঙ্গলে একটি দা বা ধারালো ছুরি জাতীয় কিছু থাকলেই অনেকটা এই জল এবং খাদ্যের অভাব মিটিয়ে নিতে সক্ষম হন এই বয়স্ক ক্যারেনরা। এটা তারা এত বছর ধরে রপ্ত করেছেন এরম একটি দুর্গম দ্বীপে থাকার সূত্রেই। এটি একটুখানি আপনাদের দেখান, আপনারা অনেকেই দেখেছেন বেতের ফল, বেতের ফলও খাওয়া যায়। জীবনানন্দের কবিতায় বেতের ফলের মতো তার ম্লান চোখ, তাই ভাবলাম একটু আপনাদের দেখাই। জঙ্গলে ঘোরার সময় মাঝে মাঝে বিশ্রাম, এবং এটা একটা শুকনো নদী, বর্ষায় দুর্গম হয়ে যায়, শীতে শুকনো, এবং সেখানে প্রচুর ওপর থেকে গাব বা অন্য ফল, যেগুলো কুড়িয়ে কুড়িয়ে খেলে কিন্তু বেশ অনেকক্ষণ পেট ভরে যায়। এগুলো হচ্ছে মানে উনি যখন জঙ্গলে যান 3-4 দিনের জন্য বেরিয়ে পড়েন, তখন ওনার যাপন কেমন হয় আমাকে সেগুলো উনি দেখাচ্ছিলেন। এটিও জঙ্গলে ঘুরতে ঘুরতে, এবং একটি জায়গায় গিয়ে একটি ওই সাইকাস বা এরিকা পামের মতো একটি গাছ, সেই গাছ থেকে উনি, এই যে এই গাছটি, এটার ভেতর থেকে এই মাঝখানটা উনি কেটে একটি শ্বাস বার করলেন, যেটা অনেকটা বাদাম, কাঁচা বাদাম ভেজালে যেমন হয়, বা নারকেল, এই দুটোর মাঝামাঝি একটা স্বাদ। এগুলো কিন্তু ওনারা খেয়ে খেয়ে পেট ভরান। অর্থাৎ ক্যারেনরা কিন্তু শুধুমাত্র রান্না করা খাবারের উপরেই
ডিস্টার্ব করছি, আমরা ওই লাস্টের ছবিটা দেখতে পেলাম না, এটা কি আমার দোষ নাকি কেউই সুরঞ্জন দেখতে সরকার যিনি আছেন, প্লিজ একটু স্টপ শেয়ারিং করবেন। আপনি শেয়ার করছেন বলে অমৃতা ম্যামের ইয়েটা দেখা যাচ্ছে না। সুরঞ্জন আচ্ছা। সরকার যিনি আছেন, এক্স্যাক্টলি, সুরঞ্জন সরকার প্লিজ প্রেজেন্টেশনটা অফ করুন। হ্যাঁ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ, এই যে গাছটা, এই গাছের ভেতরটা, এখানটা যদি একটুখানি কাটা যায় তাহলে একটা অদ্ভুত শ্বাসের মতো পাওয়া যায়। সেটা ওই বাদাম ভেজানো বা বললাম যেটা নারকেল আমরা যেমন খাই কাঁচা নারকেল, সেরকম একটা। অর্থাৎ ক্যারেনরা যে সবসময় শুধু রান্না করা খাদ্যাভ্যাসের উপর নির্ভরশীল এমন কিন্তু নয়, এবং তাদের রান্নায় মানে প্রচুর মেডিসিনাল প্লান্টের বিষয় তাদের নখদর্পণে তারা জানেন, এমনকি সেগুলো তারা তাদের খাদ্যাভ্যাসে ব্যবহার করেন। যেমন টাপোপা খুব একটি পরিচিত খাবার। এক মিনিট। কি হয়ে গেল? হ্যাঁ, দেখা যাচ্ছে এবার ঠিকঠাক? ম্যাম আরেকবার যদি প্রেজেন্টেশনটা করেন, ওটা চলে গেছে প্রেজেন্টেশনটা, আপনি যদি একবার নতুন করে আবার ছবিগুলো প্রেজেন্ট করেন। মানে প্রথম থেকে? না, প্রথম থেকে না, মানে আপনি ওই প্রেজেন্টেশন ওই শেয়ার স্ক্রিনটা যদি আরেকবার করেন, আপনার স্ক্রিন আর শেয়ার হচ্ছে না। তো আপনি যে ছবিটায় ছিলেন সেটাই দেখান, কিন্তু শেয়ার স্ক্রিনটা একবার প্রথম থেকে করুন, ওটা বন্ধ হয়ে গেছে। এবার কি ঠিক আছে? প্রেজেন্ট হচ্ছে, কিন্তু এটা ওই ইনফিনিটি মিরর জিনিসটা হয়ে গেছে, হ্যাঁ। যাতে আর কি। হ্যাঁ, তো একবার যদি স্টপ প্রেজেন্টিং করলে কি প্রেজেন্টিংটা বন্ধ হয়ে যাবে মনে হয়, তবু একবার স্টপ প্রেজেন্টিং করুন, দেখি। ওকে, হ্যাঁ, ওখানে আবার কার্সারটা কাজ করছে না। আচ্ছা, এবার তো আবার যেমন ছিল তেমন ফেরত ম্যাডাম, এলো। আপনি শেয়ার করবার সময় না এন্টায়ার উইন্ডো শেয়ার না করে ওই পার্টিকুলার আপনার ওই ট্যাবটাকে শেয়ার করুন, ওখানে ক্লিক করুন, তাহলে ওই ট্যাবটাই আবার আসবে। পুরোটা একসঙ্গে প্রেজেন্ট করলে ইনফিনিটি মিরর আসবে। লাস্ট স্লাইডটা বোধহয় অমৃতা তোমার দেখানো হয়ে গিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, তাই জন্য ওই মানে মানে 25-25টার মতন ছবি ছিল, তার মধ্যে হ্যাঁ, লাস্টটা যেহেতু আমি ছবিগুলো সবই দেখানো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ তো তাহলে তাহলে কি আবার শেয়ার মোডে? না, আর তো শেয়ার করার দরকার নেই, কিন্তু যদি কোনো ছবি দেখানোর চেষ্টা করছো তুমি, মানে কোনো কিছু গুগল থেকে না, কোনো ছবি? না, আমি আর কোনো ছবি দেখানোর চেষ্টা করছি না, মানে আমার ছবি দেখানো শেষ। আচ্ছা, তাহলে আর অসুবিধা নেই, আপনি বলুন তাহলে এমনি। আচ্ছা, ঠিক আছে। তো যে কথা বলছিলাম, যে ওই যেমন টাপোপা বলে একটি চিকেন স্যুপ বানান বা ক্যারেনরা, সেটা মূলত মানে মাংস রান্না হয়ে গেল, তার যে হাড় গোড় এগুলো দিয়ে, তো তাতে একটা টক ব্যবহার করেন, টক পাতা। সেই টক পাতাটা তেঁতুল পাতা দেন যদি মানে অগত্যা না পাওয়া যায়, কিন্তু পছন্দের পাতা হচ্ছে শিকাকাইয়ের পাতা, যে শিকাকাই আমরা এই শ্যাম্পুর জন্য রিঠা শিকাকাই ব্যবহার করি। বা আরো অনেক ধরনের আদার ব্যবহার তারা করেন। কোনোটা হয়তো খেলে হজম ভালো হয়, মুখ শুদ্ধির মতো কাজ করে, কোনো ফুলটা হয়তো মানে কোনো আদার ফুলটা হয়তো কোনো একটা পেটে ব্যথা বা জ্বরের জন্য উপকারী। অর্থাৎ এই মেডিসিনাল প্লান্টের যে তাদের একটা ব্যবহারিক যাপনের সঙ্গে জড়িত, এইটা অন্তত তারা এখনো একভাবে বংশানুক্রমে প্রজন্মের পর প্রজন্মের মধ্যে
সঞ্চারিত করে দিতে সক্ষম হয়েছেন। ছবিগুলো আসলে আপনাদের দেখালাম একটা ধারণা দেওয়ার জন্য যে কেমন তাদের যাপন চিত্র। অনেক ছবি তো দেখানোর এখানে স্কোপ মানে সময়ও নেই, স্কোপও নেই, তাই সংক্ষেপে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এবং মূল বক্তব্যের আবার একটি শেষ পর্যায়ে এসে এইটুকু বলি যে এই যে সামগ্রিক আন্দামান এবং তার বিভিন্ন দ্বীপপুঞ্জ এবং তার যে রান্নাঘরের দেওয়া নেওয়া, এর মধ্যে আসলে নানা ধরনের রাজনৈতিক মানচিত্র মিশে আছে। অরাজনৈতিক বলে তো কোনো কিছুই থাকে না। তার মধ্যে তামিল মৎস্যজীবীরা কিভাবে সেটাকে ব্যবহার করছেন, বাঙালিরা কিভাবে ব্যবহার করছেন, কোন রান্না, কোন শাক, কোন মাছ বাজারে বেশি পাওয়া যাবে, তার দাম কেমন হবে, এগুলোর মধ্যেও রাজনীতি মিলেমিশে থাকে। কিন্তু সেগুলোকে ছাপিয়েও এই যে একটি বৃহত্তর ধারণায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রান্নাঘরগুলি নিজেদের মধ্যে আদান প্রদান করতে সক্ষম হয়েছেন, সেটি বোধহয় একটু আমাদের কাছে একটি অন্য দিক, অন্য পথ নির্দেশ করে। এবং এই অভিপ্রায় বা এই মাইগ্রেশনের যাত্রাপথে, যেটাকে আমার খুব উল্লেখযোগ্য একটি দিক বলে মনে হয়, এবং যদি উদ্বাস্তু বাঙালির দিক থেকে দেখি এবং তাদের ডায়াসপোরিক ফুডের জায়গাটায় থেকে এটাকে বিচার করি, তাহলে তো উল্লেখযোগ্য বটেই। তাদের এই ফেলে আসা, তাদের এই নতুন যাপন এবং প্রতিদিন আবার নতুনতর রান্নার ভাবনা নিয়ে রান্না করে ফিরে যাওয়ার বিষয়টি। এখানেই শেষ করি। ধন্যবাদ।